আসসালামু আলাইকুম। সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার 5 সম্ভবত, এবং প্রথমেই একটু দুঃখ প্রকাশ করি, আজকে আমি টাইমটা একটু চেঞ্জ করেছি। যদিও এটা আমি গত ক্লাসেই বলেছিলাম যে এই সপ্তাহের দুইটা ক্লাস, অর্থাৎ সোমবার এবং বুধবারের ক্লাস দুইটার টাইম চেঞ্জ হতে পারে। তো প্রথমে ভাবছিলাম ডেটও চেঞ্জ করব, কিন্তু মানে শুধু এই সপ্তাহের জন্য, কিন্তু আলটিমেটলি পরে ভাবলাম ঠিক আছে ডেট সেম থাক, কারণ অন্য ডেটে হয়তো অন্য কোনো ক্লাস থাকতে পারে, তো আমরা টাইমটাও চেঞ্জ করি। এটার reason behind that, I mentioned in my last class that I am in a research training course under the government scholarship. So I have to pass a rigorous and hectic day all throughout the weeks, present weeks or current weeks especially. So এই কারণে মূলত আমার বিশেষ করে পড়াশোনা প্লাস গ্রুপ স্টাডি নানাবিধ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ মানে থাকতে হচ্ছে এই সপ্তাহটায়। এবং আই এম কারেন্টলি আউট অফ ঢাকা অ্যান্ড Dinajpur districts. At present I am available. So you know that the northern part of the country is very difficult to conduct some sorts of online activities, and even these kinds of classes conducted by the provided facilities under the উপজেলাস is very difficult. That's why I think একটু সমস্যা হচ্ছে আমাদের। আজকে হয়তো অনেকে নেট প্রবলেমটাও ভোগ করতে পারে, আই ডোন্ট নো, যে মেবি হতেও পারে, কারণ এমন একটা জায়গা আছে দিনাজপুরের যেখান থেকে আসলে লাইভ করাটাই ডিফিকাল্ট, যেটা বললাম মাত্র আর কি। সো আশা করি সব কিছু ক্ষমা সুন্দৃষ্টিতে দেখবেন, এবং আমরা আজকে 1 ঘন্টা থাকবো। আমাদের লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করব। যদি আমরা একেবারে পয়েন্টে আসি, তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফ্রেজ নিয়ে আলোচনা করা, যেটা গত ক্লাসে শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা ফ্রেজের একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ফ্রেজের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বা যেগুলো একটু প্যাচ লাগতে পারে এরকম। আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুবই উপকার হবে, কারণ ফ্রেজ থেকে প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবাই পারবে, আর যদি প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয় বা একটু ডিফিকাল্ট হয় তখন কিন্তু আলটিমেটলি ভালোভাবে না বুঝলে সেটা পারা যাবে না। সো আমরা আশা করি যে হয়তো কোশ্চেন অ্যাজ ইউজুয়ালি হবে, বাট বলা তো যায় না, একটা কোশ্চেন হয়তো একটু অ্যাভাব স্ট্যান্ডার্ড হতে পারে, তো সেই জায়গা থেকে আমাদের কাজে দিবে ক্লাসটা। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, দেখা দেখি অপরত বন্ধ আমাকে আর কি। আপনারা স্ক্রিনের লেখাটা দেখতে পাচ্ছেন একটু জানাবেন, আমরা শুরু করে দিব আর কি। আমি আজকে এখনও পর্যন্ত কারোর রেসপন্স পাচ্ছি না, আপনারা কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে সব ঠিক আছে কিনা। আমি যদিও দেখছি এখান থেকে ঠিক আছে, আমার এখান থেকে তো ঠিক আছে। আজকে আমাদের যেখানে আলোচনার বিষয়বস্তু শুরু এখান থেকে, যে নিচের দুইটা বাক্যের আন্ডারলাইনকৃত অংশটা খেয়াল করতে বলেছি। মানে একটু মনে করে দেই যে গত ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ ক্লজের যে অ্যাডজেক্টিভ ফ্রেজের যে বেসিক বিষয়টা, একদম বেসিকগুলো আলোচনা শেষ করেছিলাম। তো আমরা বলেছিলাম যে প্যাচ যেখানে যেখানে লাগে বা প্যাচের বিষয়গুলো আমরা এই যেখানে লেখা ছিল যে গুরুত্বপূর্ণ প্যাচ কিছু আছে, এগুলো আমরা আজকে দেখব। তো এখান থেকে আমরা শুরু করছি। তো আশা করি আপনারা অ্যাডজেক্টিভ ফ্রেজের যে বেসিক বিষয়টা, এটা হয়তো আপনারা গত ক্লাস থেকে জেনেছেন। ঠিক আছে, ক্লিয়ার, আমরা শুরু করে দিছি। আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের আমরা বলেছি যে এই দুইটা আন্ডারলাইনকৃত অংশ খেয়াল করার জন্য, টকিং টু হার, একটা হচ্ছে আমরা যদি একটু এই যে দ্য ম্যান টকিং টু হার, এটা আমার মনে হয় অনেকেই বুঝবেন। দেখেন, খেয়াল করেন, এখানে আমরা যেটা বোঝাতে চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে যে অংশটুকু আন্ডারলাইন করা আছে যে দ্য ম্যান টকিং টু হার ওয়াজ ভেরি অনেস্ট, এখানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার হয়েছে। আর একই বাক্য আমরা যদি একটু আন্ডারলাইনটা চেঞ্জ করে দিই, দ্য ম্যান টকিং টু হার ওয়াজ ভেরি অনেস্ট, নাউন ফ্রেজ হয়েছে। এই ঘটনাটা কেন ঘটলো? অর্থাৎ প্রায় সেম বাক্য, কিন্তু এক জায়গায় আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ আর এইখানে বলতেছি আমরা নাউন ফ্রেজ। এই ঘটনাটা কেন ঘটলো? তার মূল কারণ হচ্ছে এইখানে যে অংশটুকু আন্ডারলাইন করা আছে, মানে এই অংশটুকু, এইটার দিকে তাকায় দেখেন, এইটা কিন্তু একটা মানে অ্যাডজেক্টিভ ক্লজে রিডিউসড, বা আপনি বলতে পারেন রিডিউসড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। গত ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখন আমরা রিডিউস করি, হ্রাস করি বা কমিয়ে আনি, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউসড হয়েছে। এখানে কীভাবে রিডিউস হয়েছে? এইখানে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এরকম
যে দ্য ম্যান, তারপরে ছিল হু, মানে এটা এখানে একটা রিলেটিভ প্রোনাউন হু দিতে পারেন, আপনি দিয়ে বলতে পারেন যে হু ওয়াজ, বা আপনি চাইলে ইজও বলতে পারেন, এটা এখানে টেন্স ভ্যারি করে না, জাস্ট মিলান আপনি যে হু ওয়াজ টকিং টু হার। তাহলে এখন দেখেন কি ঘটলো, টকিং টু হার, তারপরে বাকি অংশটা লেখেন যে ওয়াজ ভেরি অনেস্ট, এটা আর লিখলাম না, আমি ডট ডট দিলাম। তার মানে দেখেন এইটা ছিল আমার, এই অংশটা ছিল আমার, আমি যদি আন্ডারলাইন করি এই হু থেকে শুরু করে এই আন্ডারলাইনকৃত অংশটা অর্থাৎ পুরো পার্টটা হু ওয়াজ টকিং টু হার, এইটা ছিল আমার অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা আমি গত ক্লাসে বুঝাইছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। যেহেতু এখন আমার এই হুটাকে সরিয়ে ফেলা হয়েছে, ওয়াজ বা ইজটাকেও সরিয়ে ফেলা হয়েছে, শুধু রাখা হয়েছে টকিং টু হার, এটা রাখা হয়েছে, এই যে টকিং টু হার রাখা হয়েছে, মানে রিডিউসড করে এই রিলেটিভ প্রোনাউনটা বাদ দেওয়া হয়েছে, বিভাবটা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে আমাদেরকে শুধুমাত্র টকিং টু হার অংশটা, মানে পার্টিসিপল মানে ভার্ব, যেটা প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বযুক্ত অংশটা, এটা রাখা হয়েছে। এটা কি বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজের রিডিউসড করে এটা বানানো হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জন্য লেখা হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এখানে খেয়াল করে দেখেন যে অংশটুকু আন্ডারলাইন করা আছে, যেমন টকিং টু হার, এটা কিন্তু কোনোভাবেই এই জায়গায় এই ওয়াজ ভার্বের একক কোনো সাবজেক্টিভ পার্ট না। সাবজেক্টিভ পার্ট মানে আমরা কিন্তু নাউন ক্লজে পড়ে আসছিলাম, মনে করে দেখেন নাউন ক্লজে বলছিলাম যে নাউন ক্লজটা সাবজেক্টিভ পার্ট হয়, হ্যাঁ, বা নাউন ফ্রেজও গত ক্লাসে আলোচনা করে আসছি, সেখানেও বলেছি যে নাউন ক্লজ এবং নাউন ফ্রেজের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে এরা সবসময় বাক্যে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ পার্ট আকারে বসে। তার মানে আপনি এখানে শুধুমাত্র এই টকিং টু হারকে, এই অংশটুকুকে শুধুমাত্র আপনি সাবজেক্টিভ পার্ট বলতে পারেন না। আপনি যদি এখানে দ্য ম্যান সহ নেন তাইলে বলতে পারেন যে এখানে ওয়াজের সাবজেক্টিভ পার্ট হচ্ছে এই পুরাটা, তখন সেটা আপনি নাউন ফ্রেজ বলতে পারেন। ঠিক উদাহরণটা যেটা পরের এক্সাম্পলে দেখেন, এই যে বলছে দ্য ম্যান টকিং টু হার, এটা পুরোটা আন্ডারলাইন করে বলছে যে এইটা কি ফ্রেজ। এখন আপনি যদি এই জায়গায় এই টকিং টু হার নিয়ে যদি ভাবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ ভেবে বসে থাকেন তাহলে হবে না, কারণ আন্ডারলাইনটা দেখেন কার নিচে আছে, দ্য ম্যান থেকে শুরু করে হার পর্যন্ত, এবং পুরো পার্টটা এখানে ওয়াজ ভার্বের একটা সাবজেক্টিভ পার্ট। বোঝা গেল কি? এটা কি বোঝা গেল? এই কারণে আমরা বি নাম্বারটাকে বলতেছি নাউন ফ্রেজ। নাও অ্যানাদার ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স কি বলা যায় মাইট বি কামিং আপ, সেটা হচ্ছে এরকম যে আপনাকে কোথাও আন্ডারলাইন করে দিল না, আপনাকে বলে এরকম যে দ্য ম্যান টকিং টু হার, কোনো আন্ডারলাইন করলো না, টকিং টু হার, তারপরে বললো ওয়াজ ভেরি অনেস্ট, এইটা দিয়ে বললো যে এই জায়গায় এরকম বলতে পারে যে এই সেন্টেন্সে কোন ধরনের ফ্রেজ ব্যবহার হয়েছে। আপনারা যারা আমার গতকালকের পরীক্ষাটা দিয়েছেন তারা বুঝতে পারছেন আশা করি এই প্রশ্নটা আমি কোত্থেকে আনলাম বা কীভাবে দিলাম। আমি কিন্তু গতকালকে মানে আপনাদের যে পরীক্ষা ছিল সেখানেও কিন্তু আমি ক্লজের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করেছিলাম যে আমি কোথাও আন্ডারলাইন করিনি, আন্ডারলাইন না করে আমি বলছি যে এখানে কী ধরনের ফ্রেজ ব্যবহৃত হয়েছে। আপনারা কি মনে করতে পারেন গতকালকের পরীক্ষা দিয়ে যে প্রশ্নগুলো ছিল সেখানে কিন্তু আমরা এরকম একটা কোশ্চেন করেছিলাম। আনফর্চুনেটলি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আমার 11:30 থেকে নিয়ে 12:30 পর্যন্ত এক্সাম লাইনটা ওপেন আপ ছিল, মানে এক্সাম টাইমটা ছিল 11টা থেকে 11:30, মানে এই আধা ঘন্টা ছিল পরীক্ষার সময়। আমি আরও 1 ঘন্টা এক্সটেন্ড করে 12:30 পর্যন্ত আমি পরীক্ষার লিঙ্কটা ওপেন রাখছিলাম। 12:30 পরে আমি লিঙ্কটা প্রাইভেট করে দিয়েছি বা হাইড করে দিয়েছি, বা 12:30 পরে আর কেউ ঢুকতে পারবেন না পরীক্ষা দিতে হলে। এক্সাম ইজ এক্সাম, এবং সেখানে আপনার টাইম মেনটেন করে পরীক্ষা দিতে হবে, বেরিয়ে হবে। তারপরে আমি 1 ঘন্টা এক্সটেন্ড করছি। আনফর্চুনেটলি এই 11টা থেকে 11:30 পর্যন্ত, বা আমি যদি বলি 12:30 পর্যন্ত, এই পুরো মানে আপনার কি বলা যায় 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিচ্ছে মাত্র 17 জন। খুবই আনফর্চুনেট ব্যাপার। এবং 11টা থেকে 11:30 এই সময়ে, মানে যেটা এক্সাম টাইম ছিল, এই সময়ে পরীক্ষা দিচ্ছে মাত্র 4 থেকে 5 জন। আমি ঠিক ভুলে গেছি, বাট এইরকমই 4-5 জন। বাট 12:30 পর্যন্ত যদি আমি ধরি তাহলে আরও প্রায় 10-12 জন পরীক্ষা দিচ্ছে আর কি। এবং এই যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু কোনোভাবেই পরীক্ষার কোনো কোয়েশ্চেন নিয়ে আমাকে কিন্তু নক করেনি। আমার হোয়াটসঅ্যাপ, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, বা আপনাদের আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমি আপনাদেরকে চাইলে আপনারা আমাকে নক করতে পারেন, বা ইভেন আপনারা যেখানে পরীক্ষা দিয়েছেন সেখানেও আপনার অপশন ছিল। তো যাই হোক, কারো কোনো সমস্যা আপনারা কেউ বলেন নাই। তারপরেও আজকে যদি কেউ থাকেন আপনারা বলতে পারেন কালকে পরীক্ষা দিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। আমি সঠিক উত্তরগুলোর ব্যাখ্যা সহ আমার কোশ্চেনের লিঙ্কে দেওয়া আছে, যদিও আপনাদের হয়তো প্রয়োজন নাই,
আমি প্রত্যেকটা প্রশ্নের মানে যে কটা প্রশ্ন করেছি সেগুলোর মানে আমি ব্যাখ্যাও এক্সপ্লেনেশন দিয়ে দিছি ওখানে। আপনারা যদি ভুল করে থাকেন তাহলে দেখবেন যে ওখানে সঠিক উত্তরটা কী এবং সেটার ব্যাখ্যাও দেওয়া আছে, তো দেখে নিন ওখান থেকে। তো এটা বলছে এই কারণে যে এমন হতে পারে যে কিছু ক্ষেত্রে দেখা যাবে এরকম কোনো আন্ডারলাইন না করে, এখানে তো আন্ডারলাইন করা ছিল এইটুকু নিচে, এখানে আন্ডারলাইন করা ছিল ওই দ্য ম্যান থেকে শুরু করে এই হার পর্যন্ত, কিন্তু এইখানে দেখেন কোনো আন্ডারলাইন করা নেই। বললো যে হোয়াট কাইন্ড অফ ফ্রেজ ইজ ইউজড ইন দিস সেন্টেন্স, অপশন দিল নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম দিল। তখন আপনি কী করবেন? কারণ এই জায়গায় তো আন্ডারলাইন করা দেখে বুঝছে যে এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে এটা অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যেত, সেটাকে রিডিউস করা হয়েছে। এখানে তো এই আন্ডারলাইনকৃত অংশটাকে ধরে বুঝতে পারতেছেন যে এটা আসলে এখানে সাবজেক্টিভ পার্ট পুরোটাই, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। এই জায়গায় আমরা বলে থাকি, এরকম জায়গায় আমরা বেসিক যেটা, অর্থাৎ বেসিক বলতে এখানে আসলে আলটিমেটলি ফ্রেজ হচ্ছে টকিং টু হার, এইটা হচ্ছে আমার আসলে প্রাইম ফ্রেজ, বা আপনি বলতে পারেন ফান্ডামেন্টাল বা মানে একদম প্রিন্সিপাল যে অংশটা, অর্থাৎ ফ্রেজের যে আলোচনাটা আমরা করি, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ফ্রেজ। মূল বাক্যটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ ভেরি অনেস্ট, আর ফ্রেজ হচ্ছে এটা। এখন এটা ধরে নিতে হবে আর কি, মানে এটা এমন না যে আপনি যেমন এখানে আন্ডারলাইন করা ছিল দেখে আপনি বুঝতে পারছেন নাউন ফ্রেজ, এখানে আন্ডারলাইন করা এইটুকু আছে বুঝতে পারতেছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু এখানে আন্ডারলাইন করা নাই। তো না থাকার কারণে আপনাকে ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের যে কনসেপ্টটা, অর্থাৎ মূল যে ফ্রেজটা যেটা আন্ডারলাইন না মানে করে যদি দিত, তাহলে আলটিমেটলি কোনটুকুর মধ্যে আন্ডারলাইন করে দিত, এইটুকুই দিত। দেখেন এই এক্সাম্পলটা যে দিয়েছি এটা জাস্ট বোঝানোর জন্য, এইরকম প্রশ্ন হয়তো থাকবে না, হয়তো থাকবে না, মানে এরকম আন্ডারলাইন করে পুরোটা দিয়ে বলবে কি ফ্রেজ, এরকম সাধারণত হবে না। বাট যদি হয় তখন কী করবেন, সেই জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি আন্ডারলাইন করা না থাকে তখন আপনি টকিং টু হারকে মানে ধরে এইটাকে ফ্রেজ ধরে বা মূল অংশ ধরে আপনি তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার দেবেন। আমি কি বুঝতে পারছি? এক্সপ্লেনেশনগুলো ছিল, হ্যাঁ সেটাই বলেছি। তাহলে এটা যদি আন্ডারলাইন করা না থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজটা ধরে নিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে বুঝলাম। আসেন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ আরও কয়েকভাবে হয় আমরা একটু দেখি। আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা চলতেছিল। দেখেন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ যে ডিগ্রি আমরা ব্যবহার করি, এই যে একটা এক্সাম্পল দেখেন যে উই এক্সপিরিয়েন্স দ্য ডিকেডস মোস্ট ডিস্ট্রাকটিভ স্টোর্ম, আমরা একটা শতাব্দীর ভয়াবহ রকমের মানে ধ্বংসাত্মক একটা স্টোর্ম বা একটা ঝড় আমরা বা ঘূর্ণিঝড় আমরা আমরা অভিজ্ঞতা লাভ করেছি বা দেখেছিলাম। তার মানে দেখেন এখানে যে দ্য ডিকেডস মোস্ট ডিস্ট্রাকটিভ, এইটা কিন্তু কি, এই অংশটা বেসিক্যালি একটা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত একটা অংশ। মানে আমরা যেটাকে বলি না, ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় বা শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এই যে বলি আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত, এই সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অংশগুলো এগুলো সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অংশগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। যেমন এই যে শি ইজ ওয়ান অফ দ্য, শুধু সুপারলেটিভ না, এই যে কম্পারেটিভ বলেছি, পজিটিভ বলেছি, সবগুলো। আমি কেউ যদি বলে যে শি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, তার মানে এখানে কী হয়েছে যে অ্যাজ গুড অ্যাজ, এটা কি, এটা একটা পজিটিভ ডিগ্রিযুক্ত একটা অংশ, এবং এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এগুলো করে থাকি। যেমন এই যে গুড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের একটা পজিটিভ ফর্ম। পজিটিভ মানে আবার অনেক ইতিবাচক মনে করে তা না, মানে একটা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম হয়। সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রির মধ্যে একটা ফর্ম হয়, একটা হয় কম্পারেটিভ ডিগ্রি, একটা হয় সুপারলেটিভ ডিগ্রি। এটাকে বলা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু পজিটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ। যেমন এই যে বলছে সে আ পারসন স্মার্টার দ্যান মি, আ পারসন স্মার্টার দ্যান মি নিডস টু ফিগার আউট ইট, তার মানে এই জায়গায় আমরা কম্পারেটিভ ফর্ম দেখতে পাইছি। এরকম এগুলোকে আমরা সবগুলোকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এরপরে আসেন অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের ক্লজের ক্লাসেও বলেছিলাম। অ্যাপোজিটিভও কিন্তু আমরা বলেছিলাম যে নাউন সম্পর্কে তার পরবর্তীতে কিছু বলা, মানে নাউন সম্পর্কে সাধারণত অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে, কিন্তু যখন অ্যাডজেক্টিভগুলো তার সাথে আরও অনেক কিছু যুক্ত হয় তখন সেই অ্যাডজেক্টিভটা সাধারণত নাউনের আগে বসাইলে সেই নাউনটা মানে গুরুত্বটা কমে যায়, ইম্পর্টেন্সটা কমে যায়। আমরা ক্লজের ক্লাসে আমরা সাকিব আল হাসান দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সাকিব আল হাসান দ্য ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার অ্যান্ড দ্য আইকনিক ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। মানে এই যে সাকিব আল হাসান সম্পর্কে তারপরে কিছু বলতেছে, তার মানে একটা নাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে, এবং সেই বলাটা আমরা কিন্তু বলে থাকি যে অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে ভালো মন্দ বলা। এখানে খেয়াল করেন দ্য মুভি, এখন এই মুভি সম্পর্কে কিছু বলবে, কি বলবে, মুভিটা কেমন, মুভিটা কেমন,
সে মুভিটা কেমন, মুভির ব্যাখ্যা দিচ্ছে যে মুভিটা হচ্ছে শর্ট অ্যান্ড হোয়াইট ওয়াশড। হ্যাঁ, তারপরে বলতেছে ফেসড ক্রিটিসিজম ফ্রম হিস্টোরিয়ান, অর্থাৎ ঐতিহাসিকদের কাছ থেকে সে মুভিটার একটা মানে কি বলা যায় ক্রিটিসিজমের বা সমালোচনার মুখোমুখি হয়েছে। কিন্তু মুভিটা কেমন সেটার একটা অ্যাপোজিশন দিয়ে বলা হচ্ছে শর্ট অ্যান্ড হোয়াইট ওয়াশ। আবার দেখেন বলতেছে সাকিব আল হাসান, এটাই এক্সাম্পলটা আমরা ক্লজের ক্লাস দিয়েছিলাম, বলতেছে আ ওয়েল নোন অলরাউন্ড ক্রিকেটার। দেখেন এটা কি বলতে পারতো এরকম যে আ ওয়েল নোন অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান, এরকম বলতে পারতো, মানে এটা আগে দিয়ে সাকিব আল হাসানকে পরে দিতে পারতো, তখনও অ্যাডজেক্টিভই হইতো। কিন্তু অ্যাপোজিশন করতে গেলে নাউনের পরে রাখতে হবে, এই কথাটা আমরা ক্লজের কাছে বুঝেছি। তারপরে বলতেছে মেড আওয়ার নেশন প্রাউড, তার মানে এর পরবর্তী অংশ এই যে এটা এই সাকিব আল হাসান নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, বা নাউনটা কেমন, সাকিব আল হাসান কেমন, এই কেমন কোশ্চেনের উত্তর দিচ্ছে, এবং অ্যাডজেক্টিভ কিন্তু সে উত্তরটাই দেয়। আচ্ছা, এখানে আবার কেউ মানে সাকিব আল হাসানকে অন্য দৃষ্টিকোণ থেকে নিয়েন না, কারণ আমাদের রেজিম চেঞ্জের পরবর্তীতে আসলে আমাদের সাকিব আল হাসান এখন অনেকের কাছে হয়তো ভিন্নভাবে আবির্ভূত বা ভিন্নভাবে বিশ্লেষিত হচ্ছে। বাট আমরা আমাদের সাকিব আল হাসানকে ক্রিকেটের মানে আইকন হিসেবে বা ভালো একজন ক্রিকেটার হিসেবেই আমরা বিবেচনা করে এক্সাম্পলটা দিয়েছি, অন্যভাবে কেউ নিয়েন না। তাহলে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কী দেখতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে পারি। তাহলে এগুলো কিন্তু সবই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আসেন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই অংশগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন আমার বলা হচ্ছে যে ইট ওয়াজ আ ডেলিশিয়াসলি সেন্সেশনাল মুভি। তাহলে দেখেন ডেলিশিয়াসলি অ্যাডভার্ব, সেন্সেশনাল একটা অ্যাডজেক্টিভ, মানে এইভাবে কিন্তু হতে পারে যে এভরিওয়ান ওয়াজ এক্সট্রিমলি রিলেটেড, ইট ওয়াজ ফেয়ারলি বোর্ড, তার মানে যে ফেয়ারলি অ্যাডভার্ব, তারপরে বোর্ড অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলি অ্যাডভার্ব, ডিলাইটেড অ্যাডজেক্টিভ, এগুলো আপনারা সহজ বুঝবেন, এগুলো আমাদের সমস্যা হবে না। এরপর আসেন একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়েও অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, যেমন 2-3টা মিলে হতে পারে, যেমন দ্য এক্সস্টেড অ্যান্ড ওভারওয়ার্কড ম্যান, তার মানে এখানে ম্যান সম্পর্কে 2টা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ করা হয়েছে, 3টাও হতে পারে, একাধিক বলা হচ্ছে এখানে। মাই রিমার্কেবল অ্যান্ড ট্যালেন্টেড ব্রাদার, আরও 3টা বলতে পারতো, সমস্যা না, এগুলো হয়তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। অ্যাডজেক্টিভের আগে কোয়ান্টিফায়ার, মডিফায়ার বা ডিটারমিনার যুক্ত করেও আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে পারি, যেমন যে ভেরি টেম্পটিং, ভেরি কিন্তু একটা কোয়ান্টিফায়ার বা আপনি মডিফায়ারও বলতে পারেন। তারপরে বলা হচ্ছে দ্য মুভি ওয়াজ নট টু টেরিবল, টু কিন্তু একটা মডিফায়ার, এরকম বলতে পারে মাচ অব লাইক ডিটারমাইনার, বা টুকেও ডিটারমাইনার বলতে পারেন। ইট ওয়াজ কোয়াইট অ্যাফোর্ডেবল, এই যে কোয়াইট, টু, তারপরে মাচ, ভেরি, মেনি, এগুলো এই ধরনের কোয়ান্টিফায়ার মডিফায়ার যুক্ত করেও হতে পারে, ঠিক আছে। আবার দেখেন এটা খুব ইন্টারেস্টিং, এই 7 নাম্বারটা বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। নাউন অ্যাডজেক্টিভ কী জিনিস এটা আমরা অনেকেই জানি না, বা অনেকে হয়তো ভুলটা করি। যেমন আপনাকে যদি এই বাক্যটা দিয়ে বলা হইতো, বলেন তো দ্য আই ওয়াটার মাই ওয়াটার প্ল্যান্টস এভরিডে, এই বাক্যে এই ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ? তো হয়তো অনেকের সমস্যা হবে। খেয়াল করেন, আমরা কিন্তু জানি নর্মালি ওয়াটার নর্মালি কিন্তু এটা নাউন, কারণ আমরা পানির নামকে ইংরেজিতে ওয়াটার বলি। আবার এইখানে দেখেন আয়ের পরে ওয়াটার কিন্তু ভার্ব, কারণ সাবজেক্টের পরে আমরা ওয়াটারকে পানি দেওয়া অর্থে, মানে ওয়াটার যদি শুধু পানি অর্থ হয় তাহলে এটা নাউন, আর ওয়াটার যদি পানি দেওয়া অর্থ হয় তাহলে ওয়াটারটা ভার্ব, মানে পানি দেওয়া। যেমন এখানে বলা হচ্ছে যে আই ওয়াটার, আমি পানি দেই, তাহলে ভার্ব। কিন্তু ওয়াটার যদি তারপরে একটা নাউনকে বা নাউনের ভালো মন্দ বুঝায়, বা নাউনকে মডিফাই করে, বা নাউনটা কেমন সেটা প্রকাশ করে, তাহলে ওয়াটার অ্যাডজেক্টিভ। তার মানে একই ওয়ার্ড ওয়াটার, সে কিন্তু যে আমরা বলেছিলাম যে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তার মানে এখানে ওই ওয়াটার কোনো প্রকার বানান চেঞ্জ ছাড়াই সে পানি অর্থ হতে পারে, নাউন নিয়ে মানে নাউন হিসেবে সে পানি অর্থ দিতে পারে, আবার পানি দেওয়া অর্থ প্রদান করে সে ভার্ব হয়ে যেতে পারে। আবার দেখেন প্ল্যানটা কেমন সেটা কি বোঝাতে গিয়ে সে কী হয়ে গেছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইরকম যেই নাউনগুলো কোনো প্রকার বানান পরিবর্তন ছাড়াই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আই রিপিট, যেই নাউনগুলো কোনো প্রকার বানান পরিবর্তন ছাড়াই, যেমন দেখেন ওয়াটারে কোনো বানান চেঞ্জ হয়নি, কোনো বানান পরিবর্তন ছাড়াই যেই নাউনগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে সেগুলোকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যেমন ওয়াটার এখানে নাউন অ্যাডজেক্টিভ, বা আপনি এখানে সরাসরি ওয়াটারকে বলতে পারেন অ্যাডজেক্টিভ। একইভাবে দেখেন বলা হচ্ছে দিস অ্যাপল ট্রি, তা আপনি তো জানতেন যে অ্যাপেল একটা নাউন, অ্যাপেল কি এটা নাউন, আপেলের নামকে আমরা মানে ইংরেজিতে আমরা আপেলকে আপেল বলি, বা যাই হোক একটা ফলের নাম, কিন্তু এইখানে কি আপেল নাউন না, বরং এখানে গাছটা কেমন, কিসের গাছ সেটা বোঝাচ্ছে। তার মানে ট্রিকে এখানে মডিফাই করা হচ্ছে, গাছটা কেমন, কিসের গাছ,
গাছের পরিচয় দেওয়া হচ্ছে এখানে, যেমন এখানে প্ল্যান্টসের পরিচয় দেওয়া হয়েছে যে প্ল্যান্টটা কেমন, মানে জলজ প্রাণ। এখানে আলটিমেটলি ওয়াটার অর্থ জলজ, এখানে আলটিমেটলি আমার ওই ওয়াটার মানে পানি অর্থ হবে না, আবার ওয়াটার মানে এখানে কি ওই আপনার পানি দেওয়া অর্থ হবে না, পানি শব্দটি আসবে না এখানে। আমাকে বলতে হবে আই ওয়াটার মাই ওয়াটার প্ল্যান্টস এভরিডে, আমি আমার জলজ উদ্ভিদগুলোকে প্রতিদিন পানি দিই। এখানেও তেমন অ্যাপেল ট্রি মানে মানে আপেলের গাছ বা আপেল গাছ, তার মানে আপেল অর্থ থাকতেছে, কিন্তু আলটিমেটলি এই ট্রিকে মডিফাই করার জন্য এখানে অ্যাপেলটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইরকম নাউন অ্যাডজেক্টিভ দিয়েও কি হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। সরাসরি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়েও হতে পারে, এটা আপনারা বুঝবেন, এটা আমি অ্যাভয়েড করে গেলাম। কারণ যেমন যে হি ইজ এ হ্যাপি ম্যান, অথবা শি ইজ এ গুড গার্ল, ইজ এ গুড গার্ল, হ্যাপি ম্যান, তারপরে গ্রেট পারসন, এগুলোকে আমরা মোটামুটি জানি, এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আচ্ছা, এবার দেখেন ইন্টারেস্টিং পার্ট 9 নাম্বারটা, এটাও একটু ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ দিয়েও আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতে পাই। এইটার একটা মজার ব্যাপার আছে, এখানে আপনাদের প্যাচ লেগে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখেন, আমরা যদি বলি এরকম দেখেন, আমি যদি বলি যে হি ইজ আ ম্যান অফ ওয়েলথ, ম্যান অফ ওয়েলথ, আপনাকে হয়তো আন্ডারলাইন করে দিল যে এই ম্যান অফ ওয়েলথ এটা কি ফ্রেজ। এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, প্রথম দিকেই অনেকে মনে করে যে অফ যেহেতু আছে, প্রিপোজিশন যেহেতু আছে, তাইলে আমি এটা কি বলে ফেলি, প্রিপোজিশনাল ফ্রেজ বলে ফেলি। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সেটার চূড়ান্ত অর্থে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে না, খুবই ব্যতিক্রম এক্সাম্পল ছাড়া। প্রিপোজিশনাল ফ্রেজগুলো কোনো না কোনোভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ঢুকে যায়, কোনো না কোনোভাবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়ে যায়, নাউন ফ্রেজও হতে পারে। তো সেটা আমরা দেখবো একটু পরে, প্যাচগুলো দেখবো কোথায় কী হয়। বাট এটা বুঝেন আপাতত যে অফ অথবা কোনো প্রিপোজিশন থাকা মানেই সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে এমনটা না। এখন ব্যাপারটা এরকম যদি হয় যে এরকম অফ দিয়ে যদি আপনি দেখেন যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে হি ইজ আ ম্যান অফ ওয়েলথ, এই যে আমি বলেছিলাম যে ম্যান অফ ওয়েলথ, এখানে এই ম্যান অফ ওয়েলথ বলতে আসলে কী বোঝায়? আপনি যদি এটাকে একটু বিশ্লেষণ করে লেখেন বা একটু যদি ভেঙে লেখেন, তাহলে কী লিখতে পারেন, যে ওয়েলদি ম্যান লিখতে পারেন না, ওয়েলদি ম্যান, মানে আলটিমেটলি ম্যান অফ ওয়েলথ মানে কি? ম্যান অফ ওয়েলথ মানে হচ্ছে ওয়েলদি ম্যান, তাই না, মানে সম্পদশালী ব্যক্তি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তো, যখন আপনি বলতেছেন ওয়েলদি ম্যান, তখন কিন্তু ওয়েলদি একটা অ্যাডজেক্টিভ এবং ম্যান নাউন, এবং আমরা বলেছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কি হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বলে আসছি, খেয়াল করেন, এই যে খেয়াল করেন, এই যে বলে আসছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে, এই যে গ্রেট পারসন, তার মানে দুটা মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার আমরা বলে আসছি যে হ্যাপি ম্যান, তাহলে হ্যাপি অ্যাডজেক্টিভ, ম্যান নাউন, দুটো মিলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমি যে হ্যাপি ম্যানকে যদি একটু ভেঙে লিখি যে ম্যান অফ হ্যাপিনেস, তাহলে কি হয়, কোনো সমস্যা আছে? খেয়াল করুন, ম্যান অফ হ্যাপিনেস। আমি যদি এখানে বলি যে গ্রেট পারসন, আমি যদি বলি যে পারসন অফ গ্রেটনেস, মানে আমি কিন্তু এটাকে ভাঙতে পারি, এই যে হ্যাপি ম্যানকে ভেঙে লিখতে পারি যে এটা আগে এনে, ম্যানটাকে আগে এনে ম্যান অফ হ্যাপিনেস, গ্রেট পারসনকে বলতে পারি পারসন অফ, মানে কি বলা যায়, গ্রেটনেস, এরকম বলতে পারি। তার মানে এখানে সেই ঘটনাটাই ঘটছে যে আপনাকে যে ওয়েলদি ম্যান কথাটাকে ওরা একটু ভেঙে বলছে যে ম্যান অফ ওয়েলথ, তাহলে কথা কিন্তু একই, প্রিপোজিশন দিয়ে একটু এক্সচেঞ্জ করে ফেলছে, মানে ইন্টারচেঞ্জ করে ফেলছে, ম্যানটাকে মানে ওয়েলদি ম্যানের ম্যানটাকে আগে নিছে আর ওয়েলথটাকে পরে নিছে, এইভাবে কিন্তু করা যেতে পারে। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এই যে আপনার প্রিপোজিশন থাকা মানেই যে সেটা কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে, কোনটা ভাববেন না। এইরকম যেগুলোকে আপনি মানে ব্রেক ডাউন করে নিয়ে আসতে পারেন। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, বলা হচ্ছে চেইন অফ গোল্ড, তাহলে বলেন তো, বলা হচ্ছে যে হি গ্যাভ মি, সে আমাকে দিল, কি দিয়েছিল, আর চেইন অফ গোল্ড। এখন আর চেইন অফ গোল্ড আপনি বলতে পারেন না গোল্ডেন চেইন, বলতে পারেন না গোল্ডেন চেইন, মানে এটাকে ব্রেকডাউন করে লেখা যায় কিনা, গোল্ডেন চেইন লেখা যাচ্ছে। তার মানে হ্যাঁ সাকিব আহমেদ, এটাই বলতে যাচ্ছি যে এরকম ব্রেকডাউন করে লেখা যাচ্ছে। এই যে বলা হচ্ছে ফেমাস ম্যান, আপনি কি বলতে পারেন যে ম্যান অফ ফেম, এই যে দেখেন ম্যান অফ ফেমকে বলতে পারেন ফেমাস ম্যান, তাহলে গোল্ডেন চেইনকে বলতে পারেন চেইন অফ গোল্ড, ওয়েলদি ম্যানকে বলতে পারেন ম্যান অফ ওয়েলথ, কী বলা যায়, ম্যান অফ ওয়েলথ। এইরকম অর্থাৎ এইভাবে ব্রেক করে আপনি যদি লিখতে পারেন, সেখানে মাঝখানে অধিকাংশ ক্ষেত্রে এগুলো অফ দিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে অফ দিয়ে থাকলেই অফ প্রিপোজিশন দেখে মনে করে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না, এটা মাথায় রাখতে হবে।
তাহলে আমরা এটা শুধু অফ না, আমি বলে দিচ্ছি যে শুধুমাত্র অফ না, এখানে অফ ছাড়াও আরও বিভিন্ন প্রিপোজিশন দিয়েও এরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ ঘটতে পারে। এই ঘটনাটি দেখেন, এই এক্সাম্পলটা দিকে তাকান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে দ্য ম্যান ফ্রম ঢাকা লিভস ইন ইউকে। খেয়াল করেন, বলা হচ্ছে যে ঢাকা থেকে আগত লোকটা বা ঢাকা থেকে আসা লোকটা কোথায় বসবাস করতেছে? ইউকেতে বসবাস করতেছে। আপনাকে আন্ডারলাইন করে দিছে যে ফ্রম ঢাকা, এটা কি ফ্রেজ। এখন দুইটা গ্রুপ এখানে দাঁড়া যাবে। এক গ্রুপ বলবে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আরেক গ্রুপ বলবে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? দেখেন, প্রিপোজিশনাল ফ্রেজ যারা বলবে তাদের লজিক কি, যে ফ্রম যেহেতু আছে তাহলে প্রিপোজিশন আছে, ফ্রম প্রিপোজিশন, এ তাদের লজিক এটা। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে যারা, তাদের লজিক কি, ভাই কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, মানে ওই যে হোয়ার কোশ্চেনের উত্তর পাচ্ছে, হোয়ার, তাদের লজিক এটা। কিন্তু আমি যদি পরীক্ষা দিতাম আমি বলতাম এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তা আমার লজিকটা কি? আচ্ছা দেখেন, খেয়াল করুন, বা এটা শুধু আমি না, এটা রিয়েল উত্তর অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা আবার অনেকে ভাবতে চায় আমি দিয়েছি, তা না। মানে আমি ভুলগুলো বললাম যে আমাদের যারা ভুল করতাম তাদের লজিকগুলো কি। প্রিপোজিশনাল ফ্রেজ যারা বলবে তারা বলবে ফ্রম দেখে মনে করবে প্রিপোজিশনাল ফ্রেজ। যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে তারা বলবে যে কোথা থেকে আসছে সেটা দেখে বলবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আগে একটা কাজ করি, আমরা ভুল যুক্তিগুলোকে আগে আমরা খণ্ডন করি, তাইলে আমরা সঠিক উত্তরটা এমনি বুঝতে পারবো। তো যারা বলবে প্রিপোজিশনাল ফ্রেজ, তাদের জন্য আমার মানে পরামর্শ হচ্ছে, ভাই একটু আগে বলে আসছি, প্রিপোজিশন থাকা মানেই প্রিপোজিশনাল ফ্রেজ নয়, এটা মাথায় রাখতে হবে। আপনাকে আরও ডিপে যেতে হবে। আপনি প্রিপোজিশন দেখেই প্রথমে প্রিপোজিশনাল ফ্রেজ বলবেন না, আরও ডিপে যান। তাই আসেন আমরা ডিপে যাই। ডিপে গিয়ে আমরা কী বুঝবো? তো ডিপে যাওয়ার পরে একদল বলবে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাদের যুক্তিটাকে আমি ভাঙাই কি, দেখেন কেমন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা না দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। অ্যাডভার্ব মূলত কি নিয়ে কাজ করে বলেন তো? কি নিয়ে কাজ করে, বা অ্যাডভার্ব আসলে কি? আমি যদি বলি অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ওই জিনিস যা ভার্বের সাথে রিলেটেড, অথবা যা ভার্বটা বা ক্রিয়াটা আবার কর্ম কী বলা যায়, কাজটা কীভাবে হলো সেটা বোঝায়। বা একটা ক্রিয়া, আমি যদি সহজে বলি, একটা ক্রিয়া মানে ভার্ব, এই ক্রিয়াটা কোথায় সংঘটিত হয়েছে, কোথায় সংঘটিত হয়েছে, অথবা কিভাবে সংঘটিত হয়েছে, অথবা কখন সংঘটিত হয়েছে, অথবা কি বলা যায় আপনার কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ, অথবা কি বলতে পারেন কেন সংঘটিত হয়েছে। এই কোশ্চেনের উত্তরগুলো যদি আমি পাই একটা ক্রিয়ার কাছ থেকে, বা ভার্বের মানে ভার্বটা মানে ক্রিয়াটা, ইংরেজিতে বলি ভার্ব, বাংলায় বলি ক্রিয়া, তাহলে ক্রিয়াটা কোথায় সংঘটিত হলো, কিভাবে সংঘটিত হলো, কখন সংঘটিত হলো, কেন সংঘটিত হলো, এই প্রশ্নের উত্তর পাইলে সেটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এই জায়গায় এখন অনেকে বলবে তাহলে তো এখানে ঠিকই আছে, আমি একটু জুম করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অনেকে তাহলে বলবে যে ভাই তাহলে তো ঠিকই আছে, তাহলে তো এখানে এই যে ফ্রম ঢাকা, এটা তো তাহলে বোঝাচ্ছে যে ঢাকা থেকে, তার মানে আমি পাচ্ছি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে যে কোথা থেকে, মানে কোন জায়গা থেকে, তাহলে তো আমি পাচ্ছি এটা। ভাই খেয়াল করেন, আমরা বলেছি ক্রিয়া মানে কি, আমার বাক্যে, ইংরেজি বাক্যে ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, এই তো। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশের মধ্যে ভাই ভার্ব কোনটা, আমার সাথে সবাই একমত হবেন। ভার্ব হচ্ছে এখানে মানে ফাইনিট ভার্ব বলতে আমরা বুঝাচ্ছি ফাইনিট ভার্ব হচ্ছে এখানে আলটিমেটলি লিভস, ঠিক আছে, লিভস, এটা হচ্ছে আমার ভার্ব। ওকে, সবাই একমত, এটা ভার্ব, লিভস এখানে ভার্ব, যেমন এই যে সাকিব আহমেদ বলেছে লিভস ভার্ব। ওকে, অ্যাবসলিউটলি রাইট সাকিব, কারেক্ট। আপনি দেখেন তো এই ভার্বটা আপনি যে বলতেছেন যে ক্রিয়াটা কোথায় সংঘটিত হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি পাবো। তাহলে আপনি এবার এই লিভস ভার্বকে প্রশ্ন করেন। আমরা এই লিভসকে এবার প্রশ্ন করব যে এই লোকটা কোথায় থাকে, মানে কোথায় দিয়ে প্রশ্ন করেন, কোথায় থাকে। উত্তরে কি আপনার এই অংশটুকু আসতেছে কিনা দেখেন তো, একটু মিলান। যে আমরা যদি বলি যে লোকটা কোথায় বসবাস করে, উত্তরে কি এটা আসবে, এই ফ্রম ঢাকা কি আসবে, নাকি উত্তরে অন্য কিছু আসে, দেখেন তো, চিন্তা করেন তো, আপনার উত্তর দেন। আমি যদি লিভসকে মানে ক্রিয়াকে প্রশ্ন করবো, আমি কিন্তু বলেছিলাম যে ক্রিয়াকে আপনি প্রশ্ন করবেন, মানে ইংরেজিতে ভার্বকে আপনি প্রশ্ন করবেন কি দিয়ে, কোথায় দিয়ে প্রশ্ন করবেন, কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, কখন দিয়ে প্রশ্ন করবেন, অথবা আপনি প্রশ্ন করতে পারেন কেন দিয়ে, এগুলো দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমরা এই জায়গায় লিভসকে প্রশ্ন করি, আমাদের ভার্ব যেহেতু লিভসকে প্রশ্ন করি যে লোকটা আসলে কোথায় থাকে। উত্তর তো চলে আসতেছে ইন ইউকে, আপনি কোনোভাবেই উত্তরটাকে ফ্রম ঢাকাকে আনতে পারবেন না। তার মানে আপনার কোথায় দিয়ে প্রশ্ন করলে আপনার আন্ডারলাইনকৃত অংশটা উত্তরে আসে না। কাকে প্রশ্ন করলে? ভার্বকে, আসে না। ওকে,
কিভাবে দিয়ে প্রশ্ন করে দেখেন তো পান কিনা, কখন দিয়ে প্রশ্ন করে দেখেন তো পান কিনা, অথবা আপনি কেন দিয়ে প্রশ্ন করে দেখেন তো পান কিনা, পাবেন না। কারণ কোথায় দিয়েই এখানে আসলে মিলতো, এই যে ফ্রম ঢাকা যদি আপনি চিন্তা করতেন এটাতে মিলতো, কিন্তু আলটিমেটলি আপনি বাকিগুলো দিয়ে প্রশ্ন করলে মিলবে না। তার মানে জাকির, সুলতানা কিংবা সাকিব আহমেদ ঠিক বলেছে, উত্তর আসে ইন ইউকে। তাইলে সমস্যাটা কোথায়? মানে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা হবে এটা কোনটা? এইটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ইন ইউকে হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছি? তাহলে আমার আলটিমেটলি মূল কথাটা আমি যেটা বুঝতে চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনার বাক্যে, ইংরেজি বাক্যে আপনার ফাইনিট ভার্বের সাথে যদি আপনার এই আন্ডারলাইনকৃত অংশটার কোনো সম্পর্ক না থাকে, মানে ওই যে ভার্বকে প্রশ্ন করে এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে না, তার মানে সম্পর্ক নাই, তাইলে বুঝতে হবে এই অংশটা ভাই ভার্বের সাথে রিলেটেড না। ফ্রম ঢাকা এখানে আপনার বাক্যে ক্রিয়ার সাথে রিলেটেড না। আর যে ব্যক্তি ক্রিয়ার সাথে রিলেটেড না তাকে আপনি জীবনেও অ্যাডভার্ব বলতে পারবেন না। কারণ অ্যাডভার্ব মানেই এমন জিনিস যার সাথে সম্পর্ক থাকবে ক্রিয়া মানে ভার্বের। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যাডভার্ব কাকে বলে? এমন শব্দ যেটা একটা ক্রিয়া বা ভার্বের বা কি বলা যায় সাথে রিলেটেড, এবং সেই ক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়েছে, ক্রিয়াটা কোথায় সংঘটিত হয়েছে, কখন সংঘটিত হয়েছে, কেন সংঘটিত হয়েছে, এই কোয়েশ্চেন উত্তর দেয়। অথবা এইগুলো দিয়ে প্রশ্ন করা গেলেই, উত্তর পাওয়া গেলেই বুঝতে হবে ওই অংশটা অ্যাডভার্ব, কারণ তার ভার্বের সাথে সম্পর্ক আছে। কিন্তু আমি তো এইখানে এই অংশটার সাথে আমি এই লিভস ভার্বের কোনো সম্পর্ক পাই নাই। তার কারণ হচ্ছে লিভস ভার্বকে যদি আমি এগুলো দিয়ে প্রশ্ন করি তাহলে এই অংশের উত্তরে আসে না। যেহেতু আসে না সেহেতু আমি বুঝে নিব যে এই অংশের সাথে লিভসের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, লিভসের কোনো সম্পর্ক নাই, তার মানে ভার্বের কোনো সম্পর্ক নাই। আর যেহেতু ভার্বের সম্পর্ক নাই তাহলে এটাকে অ্যাডভার্ব বলার কোনো চান্স নাই। তাইলে এবার আসেন আমরা দেখি তাহলে যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে তাদের যুক্তিটা কি মানে ভাঙা গেল কিনা, যে কেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না, তারা বুঝলেন কিনা যে এইখানে ফ্রম ঢাকার সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। তাইলে আসেন দেখি তো ফ্রম ঢাকার সাথে কার সম্পর্ক আছে দেখি একটু। এইবার দেখেন আপনার অ্যাডজেক্টিভ ক্লজের কনসেপ্ট কাজে লাগান। অ্যাডজেক্টিভ ক্লজে কি বলে? দ্য ম্যান, দেখেন দ্য ম্যান হু ইজ অথবা কামস ফ্রম ঢাকা, তারপরে বলেন লিভস ইন ইউকে। এবার দেখেন মজার ব্যাপারটা কি ঘটছে। আমরা এবার এই যে দ্য ম্যান এর পরে ফ্রম ঢাকার আগে এই জায়গাটাতে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, হু। রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কি করলাম, একটা ভার্ব নিলাম, যে কোনো একটা ইজ নিলাম, বা আপনি চাইলে কামস দিতে পারেন, বা আপনি চাইলে পাস্টেও করতে পারেন কেম। দ্যাট ডাজেন্ট মানে কি বলা যায় হ্যাভ এনি মানে ইম্প্যাক্ট। আপনি ইজ নেন, কামস নেন, কেম নেন, যা খুশি নেন, সমস্যা নাই। তার মানে দেখেন আপনি চিন্তা করে আপনি দ্য ম্যানের পরে একটা রিলেটিভ প্রোনাউন যখন আপনি নিলেন সাথে সাথে কিন্তু এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। তার মানে ঘটনাটা এরকম যে এই জায়গাটাতে দ্য ম্যানের পরে এই জায়গাটাতে ফ্রম ঢাকার আগে একটা রিলেটিভ প্রোনাউনকে রিডিউস করা হয়েছিল, বা একটা মানে রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্বগুলো বা যে কোনো ভার্বগুলোকে রিডিউস করা হয়েছিল। রিডিউস করে এই জায়গায় যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো হয়েছে। তার মানে আমার এই দ্য ফ্রম ঢাকার সাথে সম্পর্ক হচ্ছে ম্যানের। এটা আমি বাংলা অর্থ দিয়ে বুঝতে পারি কেমন, দেখেন আমি যদি বলি যে লোকটা যে ইউকেতে বসবাস করে এই লোকটার আসলে ধরন কেমন, এই লোকটা আসলে কেমন, বা এই লোকটা আসলে মানে আমরা যে বলি না যে একটা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মনে করেন অ্যাডজেক্টিভ কাকে বলে? যেই শব্দটা একটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে এই ফ্রম ঢাকা এই অংশটা এই জায়গাটাতে দ্য ম্যান নাউনের অবস্থা প্রকাশ করতেছে, যে লোকটা আসলে কোন অবস্থা থেকে আসছে বা লোকটা আসলে কি অবস্থায় আছে। বা আপনি এখানে এটাও চিন্তা করতে পারেন লোকটাকে এখানে মডিফাই করা হচ্ছে, লোকটার একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে লোকটা সম্পর্কে। ওই যে আমরা যে অ্যাপোজিশন করে আসছিলাম যে নাউনের পরে সেই নাউন সম্পর্কে কিছু বলতেছে, যে নাউনটা আসলে কেমন কি অবস্থায় আছে এটা বলতেছে। তার মানে এই জায়গায় আসলে ফ্রম ঢাকা লোকটা ঢাকায় বসবাস করে বা ঢাকা থেকে আসছে এরকম না ঘটনাটা। এখানে ঘটনাটা হচ্ছে ঢাকা থেকে আগত লোকটা
তার মানে লোকটার ধরন কেমন, ঢাকা থেকে আগত, তার মানে এটার সাথে এই লিভসের সম্পর্ক নেই। এটা জটিল কেস কিন্তু এখানে, ঠিক আছে। সুতরাং বুঝলেন কিনা দেখেন, বা যদি না বুঝেন তাহলে আপনি নাউনের পরে এটা রিলেটিভ প্রোনাউন বসান, তারপরে আপনি ইজ বা একটা ভার্ব দিয়ে মিলা দেখেন হচ্ছে কিনা। যদি দেখেন যে এরকম করে বানানো যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই জিনিসগুলো আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা দুঃখিত অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন এই যে এটা যেমন অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে দ্য ম্যান হু ইজ ফ্রম ঢাকা বা হু কামস ফ্রম ঢাকা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই ক্লজটাকে রিডিউস করা হলেই সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখেন এটার সাথে আরেকটা প্যাচ আপনাকে লাগাই দিই, বা দেখেন ভাঙতে পারেন কিনা, আশা করি এখন বুঝবেন। আমি যদি এরকম বলতাম যে দ্য ম্যান কামস ফ্রম ইউকে, আচ্ছা ইউকে না, ঢাকাই দিই, দ্য ম্যান কামস ফ্রম ঢাকা, এবার আমি আন্ডারলাইন করে বললাম যে ভাই ফ্রম ঢাকা কি ফ্রেজ, দ্য ম্যান কামস ফ্রম ঢাকা। এইখানে দেখেন এখানেও কিন্তু ফ্রম ঢাকাই ছিল, আবার এখানেও কিন্তু ফ্রম ঢাকাই আছে, কিন্তু এইবার কি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে বলেন তো আপনারা, দেখি আপনাদের কি মতামত। এই ফ্রম ঢাকা কি এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে নাকি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে বলেন তো, দেখি বলেন, উত্তর দেন। এইটা যদি বুঝেন আপনার অনেক কিছু বোঝা হয়ে যাবে, মানে কি বলা যায়, ডেপথ অনেক কিছুই এখান থেকে বেরিয়ে আসবে। দ্য ম্যান কামস ফ্রম ঢাকা। এবার দেখেন এখানেও ফ্রম ঢাকা ছিল, এখানেও ফ্রম ঢাকা আছে, যেমন একজন উত্তর দিয়েছেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এক্স্যাক্টলি। এইবার দেখেন এইবার কিন্তু এই ফ্রম ঢাকা আপনার ফাইনিট ভার্বের সাথে রিলেটেড, কেন? কারণ এবার আপনি যদি কামসকে প্রশ্ন করেন যে লোকটা কোথা থেকে আসছে, ওই যে হোয়ার দিয়ে প্রশ্ন করেন কোথা থেকে আসছে, ফ্রম হোয়ার কোথা থেকে আসছে, কামস ভার্বের এই কোশ্চেনটার সাথেই আপনি উত্তর পাবেন ফ্রম ঢাকা থেকে। দ্যাট মিনস এবার বোঝা যাচ্ছে যে অ্যাডভার্ব কি করে, ভার্বটা বা ক্রিয়াটা কোথায় সম্পাদিত হলো সেটা বোঝাচ্ছে। তার মানে এখানে ফ্রম ঢাকার সাথে কামসের সম্পর্ক আছে, ঢাকা মানেই হচ্ছে ভার্বের সাথে যার সম্পর্ক আছে সে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জান্নাতুল ফেরদৌস বুঝেন নাই আবার বলেন। আপনি যে নো স্যার বললেন, কি বললেন আবার বলেন, ক্লিয়ার করেন, কোনটা বুঝেন নাই বলেন, আপনি কি মানে ক্লাস কি প্রথম থেকে দেখছেন সেটা আগে বলেন, কারণ মাঝখান থেকে দেখলে তো বুঝবেন না। তারপরেও যদি না বুঝেন পার্টিকুলারলি বলেন কোনটা বুঝেন নাই। দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাও, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাইলে আমরা এই অফ দেখলে বা মানে যে কোনো প্রিপোজিশন দেখলেই লাভ দিয়ে বলবো না যে এটা কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা বলবো না। তো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘটনা শেষ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়েও একটা মোটা দাগে খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা আমরা করে ফেলছি। তারপরেও আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারে একটু আলোচনা করি, যেহেতু আমরা অলরেডি বলেছি যে যা এখানে লেখা আছে দেখেন, যে যা বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেটাই তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মানে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব বা আমাদের যে ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্বকে আমরা এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরগুলো পাবো সেই অংশগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এখানে সরাসরি একটু আগে যেটা বলছি রিপিট করি, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানেই তার সম্পর্ক ভার্বের সাথে, শেষ, কোনো নাউন প্রোনাউনের সাথে নয়, ভার্বের সাথে সম্পর্ক। যেমন অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে দেখেন, আমরা যদি এরকম বলি যে এটা তো এক্সাম্পল দিলাম যে হি লিভড ইন ঢাকা, তারপর দেখেন শি কেম হেয়ার উইথ আ ভিউ টু মিটিং মি, তাহলে একটা প্রশ্ন করা হয়েছে উইথ আ ভিউ টু মিটিং মি, এটা কী ফ্রেজ? আপনি যদি এই কেমকে প্রশ্ন করেন যে ভাই সে কেন আসছে, উত্তর আসবে কেন দিয়ে প্রশ্ন, উত্তর আসবে কি, আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন অর্ডার টু বি হেলদি উই নিড টু টেক ব্যালেন্স ডায়েট, আমাদের ব্যালেন্স ডায়েটটা নেওয়া কেন প্রয়োজন, উত্তর আসবে এটা। আই পার্ক দ্য কার রাইট হেয়ার আন্ডার দ্য ব্রিজ, আমি আমার এই গাড়িটাকে ব্রিজের ঠিক পাশেই পার্ক করেছিলাম, তাহলে আমি আমার গাড়িটাকে কোথায় পার্ক করেছিলাম, উত্তর আসবে। আবার বলতে পারেন যে শি ক্যাস্ট হার আইস থ্রু দ্য লুকিং গ্লাস, সে লুকিং গ্লাস দিয়ে নজর দিয়েছিল, তার মানে সে কোথা দিয়ে নজর দিয়েছিল, উত্তর আসবে থ্রু দ্য লুকিং গ্লাস। টাইম গোজ ভেরি কুইকলি, যে সময় খুব দ্রুত চলে যায়, যে গোজকে প্রশ্ন করেন যে সময় কীভাবে যায়, ভেরি কুইকলি, কীভাবে দিয়ে প্রশ্ন করবেন, হাউ দিয়ে। হি ওয়ার্কড উইথ কেয়ার, যে সে খুব মানে যত্নের সাথে কাজটা করেছিল, তাহলে ওয়ার্ক সে কীভাবে কাজটা করেছিল, যত্নের সাথে। এবং হি কেম অ্যাট এ গ্রেট স্পিড, সে খুব দ্রুত বেগে এখানে এসেছিল, কীভাবে এসেছিল, দ্রুত বেগে। তার মানে এই দেখেন কীভাবে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে, কাকে প্রশ্ন করবো, ভার্বকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই প্যাচ লাগা দিবে, যেমন দেখেন এখানে অনেকে যে ভেরি কুইকলি,
এইটাকে অনেকে মনে করবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে অনেকে মনে করবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ আমরা বলেছিলাম যে ওই অ্যাডজেক্টিভ ফ্রেজ যেভাবে গঠিত হয় তার মধ্যে একটা ছিল যে কোয়ান্টিফায়ার মডিফায়ার দিয়ে হতে পারে, কিন্তু খেয়াল করেন ওইখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি যখন বলতেছি অ্যাডজেক্টিভ, তখন তার একটা প্রাইম কন্ডিশন হচ্ছে রিলেটেড টু নাউন প্রোনাউন, মানে অ্যাডজেক্টিভের সম্পর্ক বেসিক্যালি কার সাথে, নাউন প্রোনাউনের সাথে। কিন্তু এইখানে ভেরি কুইকলি সম্পর্ক কার সাথে ভাই, ভার্বের সাথে। আপনি কোনোদিনও টাইমকে মডিফাই করার জন্য এটা বলতে পারবেন না যে সময়টা কেমন, বলেন তো সময়টা কেমন, উত্তর আসবে না। আপনাকে গোসকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে কিভাবে, মানে আপনি যখন ক্রিয়াকে প্রশ্ন করলেন কিভাবে দিয়ে, তখন উত্তর আসছে যে ভেরি কুইক। তার মানে আপনি ক্রিয়াকে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছেন, দ্যাট মিনস আমার এই ভেরি কুইকলি রিলেটেড টু ভার্ব, নট রিলেটেড টু নাউন অর প্রোনাউন। ঠিক আছে, এটা বুঝতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসেন আমরা এখানে বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে প্যাচ। অলরেডি প্যাচগুলো আলোচনা করে ফেলছি আমি, এই জায়গাটা আসলে আর আমার ব্যাখ্যা করার খুব প্রয়োজন নেই। তারপরে দেখেন কিছু কিছু কথা আছে এখানে নতুন আসবে। যেমন আমরা বলেছি যে হি লিভড ইন ঢাকা, এই ইন ঢাকা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, আবার আমরা বলতেছি কি বলা যায়, একটু আগে যে বললাম যে দেখেন এখানে ব্যাখ্যাটা খেয়াল করেন, উত্তরটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ব্যাখ্যা দেখেন ইন প্রিপোজিশন হওয়া সত্ত্বেও প্রিপোজিশনাল ফ্রেজ উত্তর নেওয়া যাচ্ছে না, ব্যাখ্যা দিয়েছি কেন, একটু আগে বলেছি। প্রিন্সিপাল ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আন্ডারলাইনকৃত অংশ দিয়ে উত্তরে আসে, মানে আমি যদি এই ইন ঢাকাকে উত্তরে আনতে চাই, আমি লিভ ভার্বকে আমি কোথায় দিয়ে প্রশ্ন করতে পারি, তাই চূড়ান্ত অর্থে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। প্রিপোজিশনাল ফ্রেজগুলো যে কথাগুলো আমি এতক্ষণ বলছি সেগুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। 2 নম্বর দেখেন, দ্য ম্যান ফ্রম ঢাকা লিভস ইন ইউকে, কেন এই ফ্রম ঢাকা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটু আগে ব্যাখ্যা দিয়েছে, সেই কথাটা আমি এখানে লিখে দিয়েছি। সুতরাং আপনাদেরকে এতক্ষণ যেগুলো বলছি সেগুলো আলটিমেটলি আপনারা নতুন নোট করার প্রয়োজন নেই, আমার কথাগুলো আমি এই জায়গায় সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে কেন এগুলো এমন হইল। সুতরাং আশা করি প্যাচটা লাগবে না। দেখেন এই এক্সাম্পলটাতে তাকান, দ্য ক্যাট অন দ্য টেবল লুকস প্রিটি, ভালো করে বুঝেন, আপনাকে বলা হচ্ছে যে দ্য ক্যাট অন দ্য টেবিল, এই অংশটা দ্য ক্যাট অন দ্য টেবিল, এই অংশটা আমরা এটাকে কী বলবো, এটাকে আমরা কী ফ্রেজ বলবো, একটু খেয়াল করেন। আমরা এই যে অন দ্য টেবল এই অংশটা নিয়ে চিন্তা করি একটু, দেখেন তো কোনোভাবে এই অন দ্য টেবিলের সাথে লুকস ভার্বের সম্পর্ক আছে কিনা। সম্পর্ক মানে কি, যে ভার্বকে ওই 4টা দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ, তারপরে হোয়ার, তারপরে হোয়াই, অথবা আপনার হোয়েন, এই 4টা দিয়ে প্রশ্ন করতে হবে। করে আপনি যদি মানে মিলাতে পারেন বা বের করতে পারেন তাহলে বুঝতে হবে যে এটা এই লুকস ভার্বের সাথে সম্পর্ক আছে। দেখেন তো, বরং এখানে অন দ্য টেবিল ক্যাটের সাথে সম্পর্ক, ক্যাটটা আসলে মানে কি অবস্থায় আছে সেটা প্রকাশ করতেছে। তার মানে দেখেন ওই এক্সাম্পলটা কিন্তু সেম এক্সাম্পলই অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এগুলো দেখার সাথে সাথে অনেক একটু নড়ে চলে বুঝবে, মনে করবে প্রিপোজিশনাল ফ্রেজ এরকম, আই অলওয়েজ লং ফর লিভিং ইন আ হাউস বাই দ্য লেক। ভালো করে খেয়াল করেন, বলা হচ্ছে আমি সবসময়ই এমন একটা বাসায়, এমন একটা বাড়িতে থাকার ইচ্ছা পোষণ করি যেটা লেকের পাশে অবস্থিত। মানে বাই দ্য লেক মানে লেকের পাশে, মানে লেকের পাশে অবস্থিত একটা বাসাতে আমি সবসময় থাকতে ইচ্ছা পোষণ করি। এখন খেয়াল করেন, আপনি যদি বলেন যে লং ফর আপনার ভার্ব, আপনি এটাকে প্রশ্ন করেন তো যে আমি কোথায় থাকতে ইচ্ছা পোষণ করি, কোথায় থাকতে ইচ্ছা পোষণ করি, দেখেন উত্তরটা কিন্তু আসবে ইন আ হাউস, এইটুকু আসবে, মানে একটা বাড়িতে। এখন সেই বাড়িটা কেমন সেইটা ভাই ভার্বের সাথে রিলেটেড না, বাড়িটা কেমন সেটা তো বাড়ির সাথে রিলেটেড। ব্যাপারটা বুঝছেন? দেখেন তো, খেয়াল করেন তো, বুঝছেন কিনা। আপনি কোথায় থাকতে চান একটা বাড়িতে, কিন্তু বাড়িটা যে বলছে বাই দ্য লেক, লেকের পাশে, তাহলে লেকের পাশের সাথে তো আপনার ভার্বের সাথে সম্পর্ক না। মানে আপনি থাকতে চান একটা বাড়িতে, লেকের পাশে, ওইটা হচ্ছে ওই বাড়ির সাথে রিলেটেড, যে বাড়িটা কেমন, মানে এর সম্পর্ক হচ্ছে নাউনের সাথে। হাউস একটা নাউন, এখানে হাউস একটা নাউন, তাইলে হাউসের সাথে যে বাই দ্য লেকের সম্পর্ক, লেকের সম্পর্ক লং ফরের সাথে না। আপনি ডিরেক্ট আনসারে কি পাচ্ছেন, যদি বলেন যে লং ফর মানে আমি থাকতে চাই কোথায়, ইন আ হাউস, একটা বাড়িতে, তা আপনি কিন্তু আন্ডারলাইন কিন্তু উত্তরটা আনতে পারছেন না। এই আন্ডারলাইন কিন্তু অংশটাকে উত্তরে আনতে হইলে আপনাকে হাউস নিয়ে ভাবতে হবে, যে হাউসটা কেমন বা হাউসটা আসলে কোথায় অবস্থিত। তাহলে যখনই আপনি নাউনকে প্রশ্ন করতেছেন কোথায় দিয়ে অথবা কেমন দিয়ে, তখন আর সেটা ভার্বের সাথে রিলেটেড না, তখন রিলেটেড হয়ে গেল নাউনের সাথে। এই কারণে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আসেন, আমাদেরকে 4টা কেস মনে রাখতে হবে, 4টা কেস।
4টা কেস মানে হচ্ছে এই যে খেয়াল করেন 4টা অর্থ বলছি আমরা, 4টা অর্থে আপনি শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ উত্তর নেবেন। আবার বলি আমি, 4টা কেস বা 4টা ঘটনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ আনসার করবেন। কেমন দেখেন, কার সাথে, কিসের জন্য, কার জন্য, কি দিয়ে। এই 4টা অর্থে আপনি সবসময়ই আন্ডারলাইনকৃত অংশটাকে বলবেন প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য ক্যাট অন দ্য টেবিল, এটা নাউন ফ্রেজ হবে না, না এটা দ্য ক্যাট অন দ্য, দুঃখিত আপনি মনে হয় এই দ্য ক্যাট সহ আন্ডারলাইনটা ধরে ফেলছেন, এটা ভুল হয়েছে। এখানে আসলে আন্ডারলাইনটা হবে অন দ্য টেবিল, এইটুকু। সাকিব আহমেদ, আপনি বুঝতে পারছেন কি না? মনে হয় আপনি দ্য ক্যাট এই অংশটা সহ ধরে ফেলছেন, যদিও আন্ডারলাইনটা এখান থেকে আসে, বাট এটা আপনি এখান থেকে ধরবেন অন দ্য টেবিল, এটা ঠিক করে নিন। মানে এটা আন্ডারলাইনটা দ্য ক্যাট সহ না, দ্য ক্যাট সহ হইলে নাউন ফ্রেজ হয়ে যাবে। আকাশ, সাকিব আহমেদ আপনাকে ধন্যবাদ, ধরতে পারছেন। বাই দ্য লেক অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ ঠিক আছে। সাকিব আহমেদ, আপনি কি বুঝছেন আমি যেটা বলতে চাইছিলাম? যে এই দ্য ক্যাট আসলে এখানে আন্ডারলাইনটা হবে অন দ্য টেবিল, এইটুকু, ঠিক আছে। এটা দ্য ক্যাট থেকে না, এটা হয়তো ভুলে এখান থেকে উঠে গেছে আন্ডারলাইনটা, এটা শুধুমাত্র অন দ্য টেবিল হবে। যদি দ্য ক্যাট থেকে থাকে তাহলে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ। সাকিব আহমেদ ক্লিয়ার কিনা বলেন, একটু সবাই ঠিক করে নিয়েন, দ্য ক্যাট থেকে না, অন দ্য টেবিল থেকে আন্ডারলাইন থাকবে, ঠিক আছে। তো কি বলেছি, কার জন্য, কিসের জন্য, আপনার কি বলা যায়, কি দিয়ে, হ্যাঁ কার সাথে, এই 4টা অর্থে আপনারা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না, এগুলো সবসময় প্রিপোজিশনাল ফ্রেজ হয়। দ্য ক্যাট অন দ্য টেবিল একসাথে যদি আন্ডারলাইন থাকে দ্য ক্যাট থেকে, তাহলে নাউন ফ্রেজ, কারণ তখন তো ওই যে পুরো পার্টটা সাবজেক্টিভ পার্ট হয়ে যাবে আপনার লুকসের। এই লুকসের আপনি যদি আন্ডারলাইনটা দ্য ক্যাট থেকে শুরু করেন তাহলে তো পুরোটাই লুকস ভার্বের সাবজেক্টিভ পার্ট হয়ে যাবে, তখন সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে। এই জায়গায় আসলে ভুলক্রমে দ্য ক্যাট আন্ডারলাইন হয়ে গেছে, আন্ডারলাইনটা হবে অন দ্য টেবিল থেকে। জান্নাতুল ফেরদৌস, দ্য ক্যাট অন দ্য টেবিল পুরাটা হইলে নাউন ফ্রেজ, আর শুধু অন দ্য টেবিল হইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা ব্যাখ্যা আমি দিয়েছি প্রথমেই, ওই আজকে শুরুই করছিলাম এটা দিয়ে, হ্যাঁ দেখেন এই যে এখান থেকে শুরু করছিলাম, খেয়াল করেন আজকে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল এই প্যাচটা দিয়ে। এই যেখান থেকে দেখেন আমরা বলেছিলাম দ্য ম্যান টকিং টু হার ওয়াজ ভেরি অনেস্ট, শুধু টকিং টু হার আন্ডারলাইন করা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু আমি যদি দ্য ম্যান থেকে আন্ডারলাইন করি দ্য ম্যান টকিং টু হার, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই যে লেখা আছে নাউন ফ্রেজ, তারপরে ওখানেও তাই, দ্য ক্যাট অন দ্য টেবিল যদি ক্যাট সহ আন্ডারলাইন করা থাকে নাউন ফ্রেজ, আর যদি শুধু অন দ্য টেবিল আন্ডারলাইন করা থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলগুলোর দিকে তাকাই, যেখানে আমরা দেখব শুধুমাত্র এই কার, যেমন এখানে বলছে আই কেম উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে এসেছিলাম। তাহলে এই জায়গায় আপনি প্রশ্ন করতে পারেন কেমকে, যে আমি কার সাথে আসছিলাম, উত্তর আসবে ফ্যামিলির সাথে, তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই জায়গায় আপনি আর মানে প্রিপোজিশনাল ফ্রেজকে যদি আপনি স্বতন্ত্র ধরেন, যে স্বতন্ত্র কোথায় হয় আসলে তারা, তাহলে এই 4টা জায়গায় হয়, এর বাইরে সব জায়গাতেই প্রিপোজিশনাল ফ্রেজ কোনো না কোনোভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো না কোনোভাবে সেটা নাউন ফ্রেজ, কোনো না কোনোভাবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, এই 4টা ক্ষেত্র বাদ দিই, ঠিক আছে। তাইলে আমরা বলতে পারি আই ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, তাহলে ফর দ্য বাস কি ফ্রেজ, প্রশ্ন করেন আমি কেন অপেক্ষা করছিলাম, উত্তর কিন্তু আসবে না, বলতে হবে কিসের জন্য অপেক্ষা করছিলাম, তাহলে ফর দ্য বাস প্রিপোজিশনাল ফ্রেজ। আই ওয়াজ ওয়েটিং ফর হার, কার জন্য অপেক্ষা করছিলাম, তার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আই কিল দ্য বার্ড উইথ দ্য গান, আমি বন্দুক দিয়ে পাখিটাকে মেরে ফেলছিলাম, কি দিয়ে মারছেন, আই ওয়ার্ক ফর হিম, আমি তার জন্য কাজ করেছিলাম, কার জন্য কাজ করছেন, মানে এই অর্থগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। আরও কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে আমরা শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ উত্তর নিব। কি ক্ষেত্র সেটা আপনারা সবাই জানেন, কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো আসলে আমরা বলে থাকি আপনার কম্পাউন্ড প্রিপোজিশন, এই শব্দটা হয়তো অনেকের কাছে নতুন হবে। কম্পাউন্ড প্রিপোজিশন বলে কিছু প্রিপোজিশন আছে, বা আপনি এটাকে অনেক সময় বলতে পারেন যে কয়েকটা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশন হয়। যেমন দেখেন ইন, ফ্রন্ট, অফ, 3টা মিলে একটা প্রিপোজিশন হিসেবে অর্থ প্রকাশ করে। তারপর দেখেন ইন দ্য টিথ অফ, এখানে একটা ফ্রেজাল প্রিপোজিশন, মানে ইন তার সাথে আবার অফ, মানে একাধিক, এক বা একাধিক। তাহলে এই যে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো, মানে কয়েকটা প্রিপোজিশন একসাথে হয়ে অথবা একটা ফ্রেজাল প্রিপোজিশন আকারে যখন অর্থ প্রকাশ করে, এবং আন্ডারলাইনটা শুধুমাত্র ওই ফ্রেজের মধ্যেই থাকবে,
এটা কিন্তু প্যাচ লাগবে। দেখেন এই যে বলা হচ্ছে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, একটু খেয়াল করেন, শুধু ইন ফ্রন্ট অফ এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, শুধু এইটুকু। বাট কোনো কারণে যদি আন্ডারলাইনটা মি পর্যন্ত যায় তাইলে কি ফ্রেজ হবে আপনারা বলুন তো, বলেন দেখি। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এখানে আমার এই জায়গায় আন্ডারলাইন করা আছে শুধু ইন ফ্রন্ট অফের নিচে, শুধু ইন ফ্রন্ট অফের নিচে আন্ডারলাইন করা মানে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে একটা গুচ্ছ প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, মানে একটা কম্পাউন্ড প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, বা অনেকে এগুলোকে কম্বাইন্ড প্রিপোজিশন বলে, কিছুটা পার্থক্য আছে বাট একই কথা ঘুরে ফিরে। তাহলে শুধুমাত্র দেখেন এখানে খেয়াল করেন হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ, এই অ্যাট দ্য পয়েন্ট অফের নিচে আন্ডারলাইন করা আছে। আবার দেখেন যদি কোনো কারণে ডেথ পর্যন্ত আন্ডারলাইনটা যাইতো তাইলে কি ফ্রেজ, হি প্রিজার্ভড ইন দ্য টিথ অফ, ইন দ্য টিথ অফের নিচে আন্ডারলাইন করা আছে, যদি কোনো কারণে আন্ডারলাইনটা এই অল অপোজিশনের মধ্যে যাইতো তাহলে কি হইতো, সবাই দেখি তো দেন। এই যে এটা প্রশ্ন করেছি যে এটা পারলে একটা পারলে সব পারবেন। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, মি পর্যন্ত গেলে কি ফ্রেজ হইতো। একজন বলছেন, সাকিব আহমেদ বলছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, লেখা আছে, লেখা দেখেন না, জাকিয়া সুলতানা লেখা দেখেন না, লেখা না দেখে বলেন, মানে নিজে থেকে চিন্তা করে বলেন। লেখা তো আছেই, শীতের মধ্যে তো সবই লিখে দিই, আসলে আলাদা স্লাইড করে বোঝানো ছিল এটা, তাইলে আপনাদের ব্রেন খুলতো আর কি। আচ্ছা, তাইলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যখন কম্পাউন্ড প্রিপোজিশনগুলো একসাথে হয়ে এই যে ইন ফ্রন্ট অফ, অথবা এই যে মনে করেন ইন দ্য টিথ অফ, এই যে মনে করেন অ্যাট দ্য পয়েন্ট অফ, অথবা এই যে অন অ্যাকাউন্ট অফ, আরও আছে বিকজ অফ আছে, হ্যাঁ বিকজ অফ আছে, এটাও কিন্তু একটা ফ্রেজাল প্রিপোজিশন। তাহলে এইরকম প্রিপোজিশনগুলোর মধ্যে আন্ডারলাইন থাকলে শুধু ওইটুকুর মধ্যে, তাইলেও আপনি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবেন। কিন্তু আন্ডারলাইনটা যদি প্রিপোজিশন থেকে বের হয়ে আরেকটু এক্সটেন্ড করে ফেলে, অথবা আন্ডারলাইনটা যদি কোনো কারণে ওই যে মানে আরও কিছু অংশ যুক্ত করে নিয়ে আসে, তখন কিন্তু ঘটনা ভিন্ন। যেমন দেখেন হি স্টুড, তখন আমার এই পর্যন্ত আন্ডারলাইন হলে কী হবে, ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত আন্ডারলাইন হলে কী হবে, পুরো পার্টটা আমার স্টুড ভার্বের সাথে তার সম্পর্ক ঘটে যাবে। কেন, সে কোথায় দাঁড়াইছিল, এই যে তখন কোথায় দিয়ে প্রশ্ন করলে আপনি এই স্টুড ভার্বকে আপনি কোথায় দিয়ে প্রশ্ন করলে আপনার এই পর্যন্ত উত্তর আসবে, আমার সামনে, তার মানে এই পুরো পার্টটা উত্তরে আসলো। এই কারণে দেখেন আমি বলেছিলাম যে পুরো পার্টটা, আপনি যদি পুরো পার্টটাকে এই ভার্বের সাথে রিলেট করতে চান, তাহলে ভার্বকে আপনি কোথায় দিয়ে প্রশ্ন করে দেখেন এই অংশটা উত্তরে আসে কিনা, পুরোটা আসবে, মি পর্যন্ত আন্ডারলাইন হলে আসবে। আর আসা মানে কি, এই ভার্বের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি লিখে দিচ্ছি অত ব্রিকেটে, বাট দেখেন বুঝছেন কিনা দেখেন, না দেখেও বুঝছেন কিনা দেখেন, সবগুলো তাই। হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, যদি ইলনেস পর্যন্ত আন্ডারলাইন থাকতো তাহলে সে কেন আসতে পারে নাই, কেন, হোয়াই, ওই হোয়াই কোশ্চেন উত্তর পাওয়া যেত। কিন্তু এখন তো এইটুকুর মধ্যে তো সে উত্তর পাওয়া যাবে না, এইটুকুর মধ্যে তো আর উত্তরটা সে পাওয়া যাবে না যে সে আসলে কোথায় দাঁড়াইছে। এই কারণে ওইটুকু অংশকে আমরা বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি কোনো কারণে মি পর্যন্ত আন্ডারলাইনটা চলে আসে তাহলে কিন্তু সেটা আবার ভিন্ন ফ্রেজ হয়ে যাবে। আরেকটা ঘটনা খেয়াল করেন, দেখেন এই কেসটাও খেয়াল রাখেন, এটা আলাদা স্লাইড করে আমি করাচ্ছি। দেখেন আমি যদি বলি এরকম, খেয়াল করেন, দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মি, তারপরে বলা হলো seemed tired, the man in front of me seemed tired। এবার আপনাকে আন্ডারলাইন করা হলো ইন ফ্রন্ট অফ এর নিচে একটা আন্ডারলাইন করছে, এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2 হচ্ছে আরেকটা আন্ডারলাইন করা হয়েছে ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত, কেস নাম্বার 2। এবার আপনারা আমাকে বলেন 1 এর উত্তর কি আর 2 এর উত্তর কি, বলেন দেখি। একটা আন্ডারলাইন করা হয়েছে, আচ্ছা কেস আরেকটা করে দিই, 3টা কেস করে দিই, হ্যাঁ আরেকটা কেস করে দিই। সেটা হচ্ছে আন্ডারলাইনটা মনে করেন এই পর্যন্ত আছে, দ্য ম্যান থেকে শুরু করে দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত, কেস নাম্বার 3। এবার আপনারা বলেন যে কেস নাম্বার 1 এর আনসার কি, কেস নাম্বার 2 এর আনসার কি, কেস নাম্বার 3 এর আনসার কি। যারা এটা পারবেন তাদের জন্য ফ্রেজের ক্লাস আজকের মতো এখানেই শেষ। যারা এটা পারবেন তাদের জন্য ক্লাস এখানেই শেষ। যেমন নুসরাত আলম ভুইয়া বলেছেন 1 প্রিপোজিশনাল ফ্রেজ, গুড হয়েছে। 2 বলছেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
দুই দুই কেসটা কোনটা দুই কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না হয় নাই। 3 বলছেন নাউন ফ্রেজ, তাহলে আপনার দুইটা হয়েছে। নুসরাত আলমের দুইটা হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজটা হয়েছে আর নাউন ফ্রেজটা হয়েছে, 2 নাম্বারটা হয়নি আপনার। আচ্ছা, শাহ ফারান 1 বলছেন, প্রিপোজিশন হয়েছে। এমডি সাকিব আহমেদ বলতেছেন প্রিপোজিশনাল ফ্রেজ 1, গুড। 2 হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 2 হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না হয় নাই। 2 হচ্ছে 3 বলছেন নাউন ফ্রেজ, হ্যাঁ 3 হয়েছে। তার মানে দেখেন ম্যাক্সিমামেরই 1 আর 3 হচ্ছে, ঠিক আছে। তাইলে ঘটনা কি ঘটলো? রবিন রেজা ইজ কারেক্ট, মানে একজনকে পাওয়া গেল, 3টে উত্তরই হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এতক্ষণ যা বুঝাইছি সেটা অনেকেই বুঝেন নাই। জান্নাতুল ফেরদৌস আপনিও ভুল করেছেন, 2 নাম্বারটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝা। আসেন আমরা দেখা দিই। দেখেন আমরা 1 নম্বর কেসটাকে বলেছিলাম যে শুধু ইন ফ্রন্ট অফ এর নিচে আন্ডারলাইন, মানে এইটুকু আন্ডারলাইন করা। তাই এটা আমরা সবাই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমরা শুধু প্রিপোজিশনটুকু নিচে আন্ডারলাইন করা আছে, কম্পাউন্ড প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো সন্দেহ নেই। ওকে, ডান, এটা সবার হয়েছে। 2 নম্বর কেসটা আন্ডারলাইন করা ছিল ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত, মানে এইটুকু আন্ডারলাইন করা ছিল ইন ফ্রন্ট অফ মি পর্যন্ত। আচ্ছা দেখেন, খেয়াল করেন, যারা বললেন 2 নম্বর কেসে ইন ফ্রন্ট অফ মি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে বের করলেন আপনার ভার্বের সাথে, মানে এই যে সিমড, এটা হচ্ছে আপনার ভার্ব, এই সিমড হচ্ছে আপনার ফাইনিট ভার্ব। আপনারা কি আমাকে এই ইন ফ্রন্ট অফ মি এর সাথে সিমড এই ফাইনিট ভার্বের রিলেশনটা দেখাতে পারবেন? বলেন তো, দেখান, কেউ আমাকে দেখান তো, ইন ফ্রন্ট অফ মি এর সাথে সিমড ভার্বের রিলেশন দেখাতে পারবেন? ম্যাক্সিমামই বলছেন 2 নাম্বারটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ম্যাক্সিমামই, একজন শুধুমাত্র রবিন রেজা সারা আর তানজিমা সেতু সারা। তার মানে দেখেন আপনারা একটু খেয়াল করেন, এইখানে সিমড ভার্বের সাথে ইন ফ্রন্ট অফ মি এর রিলেশন আপনি দেখাতে পারবেন না। কেন? আপনি যদি সিম ভার্বকে প্রশ্ন করেন হাউ দিয়ে, প্রশ্ন করেন হোয়ার দিয়ে, প্রশ্ন করেন হোয়াই দিয়ে, কিংবা প্রশ্ন করেন হোয়েন দিয়ে, এই 4টা দিয়ে তো প্রশ্ন করবেন, তো করেন। এই 4টা দিয়ে প্রশ্ন করে আপনি আমাকে ইন ফ্রন্ট অফ মি এইটুকু উত্তরে আনতে পারবেন? দেখেন তো পারেন কিনা। মানে আমি সিমকে প্রশ্ন করেন তো যে তাকে কেমন দেখাচ্ছিল, সিম মানে কাউকে দেখে মনে হয়, তাকে দেখে কেমন মনে হচ্ছিল, উত্তর আসবে টায়ার্ড। তার মানে আপনার উত্তর তো আসেনি। আর হোয়েন দিয়ে তো এখানে প্রশ্ন করাই যাবে না, এই সিম ভাবকে তো আপনি হোয়েন দিয়ে প্রশ্ন করতেই পারবেন না, করলেও দেখব উত্তর আসবে না। কারণ আলটিমেটলি এখানে প্রশ্ন করা যেত, এই সিম ভাবকে প্রশ্ন করা যেত সর্বোচ্চ হাউ দিয়ে, যে তাকে কেমন দেখাচ্ছে, উত্তর আসবে টায়ার্ড। তাহলে উত্তর তো আপনার লোকটাকে কেমন দেখাচ্ছে, ক্লান্ত। তার মানে উত্তর তো আপনার আসলো না, এই কী বলা যায়, ইন ফ্রন্ট অফ মি আসলো না। সুতরাং খেয়াল করেন, যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে এই জায়গায় যে জিনিসটা মিসিং ছিল সেটা হচ্ছে এই জায়গায় আমার দ্য ম্যানের পরে একটা হু দিয়ে আমি কি করতে পারতাম, দ্য ম্যান হু স্ট্যান্ডস, বা আপনি পাস্টে করতে পারেন হু স্টুড, যদি পাস্টে নিতে চান যাই করেন, প্রেজেন্ট পাস্ট থাক না। ওই যে বলছিলাম, মনে করেন যে হু ইজ বা হু কামস ফ্রম ঢাকা, দ্য ম্যান হু ইজ বা হু কামস ফ্রম ঢাকা, ওখানে আপনি ওয়াজ বলতে পারেন, কিম বলতে পারেন। এখানে বলতে পারেন দ্য ম্যান হু স্ট্যান্ডস বা হু স্টুড ইন ফ্রন্ট অফ মি। এইবার দেখেন আপনার এই হু কিন্তু রিলেটিভ প্রোনাউন, এবং এই অংশটা কিন্তু হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট মিনস এই জায়গায় একটা রিলেটিভ প্রোনাউন মিসিং ছিল, অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হয়েছে, এই কারণে এই অংশটা হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং একটু আগে ইন ফ্রন্ট অফ মি দিয়ে টান দিছি, এই কারণে ম্যাক্সিমামই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে ফেলছেন। দেখছেন ঘটনাটা কি করছে। আর দ্য ম্যান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা হয়েছে এটা তো আমরা বুঝতেই পারতেছি, সিম ভার্বের সাবজেক্টিভ পার্ট, এটা নাউন ফ্রেজ, এটা আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। সুতরাং আশা করি সবাই বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটছে। এখানে খেয়াল করতে হবে, এইখানে ইন ফ্রন্ট অফ মি ছিল, এখানে তো তার সম্পর্ক ফাইনাল ভার্বের সাথে ছিল, এই কারণেই না এই জায়গায় এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। সুতরাং সব জায়গায় মানে এক জিনিস দিয়ে বিবেচনা করলে হবে না, বুঝতে হবে ঘটনা কি ঘটছে। ওকে, আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো শেষ। আমরা আসি 5 নম্বরে, ভার্বাল ফ্রেজ। আমরা কিন্তু বলেছিলাম যে ফ্রেজের মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে, মধ্যে ভার্ব একটা প্রকার আছে, শুধুমাত্র প্রোনাউনের ফ্রেজ হয় না, কিন্তু ভার্বাল ফ্রেজ বলে ঘটনা আছে কিছু। তো ভার্বাল ফ্রেজ কি? প্রথমত খেয়াল করবেন, আন্ডারলাইনটা থাকবে শুধুমাত্র ভার্বের নিচে। কেমন ভার্ব এগুলো ম্যাক্সিমাম সময়ই হয় হচ্ছে বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব সহ,
এই একটা কেস। আর 2 নম্বর কেস হচ্ছে কিছু গ্রুপ ভার্ব আছে এগুলোর মধ্যে। যেমন দেখেন এখানে বলতেছে যে উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। খেয়াল করেন তো আন্ডারলাইনটা কার মধ্যে আছে? একটা গ্রুপ ভার্বের মধ্যে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে লুক ডাউন আপন একটা গ্রুপ ভার্ব বা একটা ফ্রেজাল ভার্ব, তাই শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে আন্ডারলাইন করা আছে। তার মানে এটা শুধু ভার্ব রিলেটেড, অন্য কিছু না। দেখেন এখানে বলছে ডোন্ট গিভ আপ ইয়োর হোপ। আমরা জানি সবাই যে গিভ আপ একটা ফ্রেজাল ভার্ব, অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে আন্ডারলাইনটাও গিভ আপের মধ্যে আছে। দ্য প্লেন টুক অফ, টেক অফ একটা ফ্রেজাল ভার্ব, তার মানে টুক অফ আন্ডারলাইন করা আছে। তার মানে এই যে শুধুমাত্র ভার্বের মধ্যে আন্ডারলাইন করা থাকবে, এইগুলোকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। এমন হইতে পারে, খেয়াল করেন, এমন হইতে পারে যে শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। আন্ডারলাইন থাকতে পারে হ্যাজ বিন রিডিংয়ের মধ্যে। আমরা কি বলেছিলাম? বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এইটুকুর মধ্যেও আন্ডারলাইন থাকলেও সেটাও ভার্বাল ফ্রেজ। তাহলে সেই ঘটনা ঘটছে এখানে। হ্যাজ থেকে হ্যাজ বিন একটা বি ভার্ব, তার সাথে প্রিন্সিপাল ভার্ব আছে রিডিং, তার মানে এইটুকুর মধ্যে আন্ডারলাইন করা আছে, দ্যাট মিনস ভার্বাল ফ্রেজ। এরকম আপনি যখন দেখবেন যে আন্ডারলাইনটা গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বের মধ্যে আছে অথবা বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের মধ্যে আছে, দ্যাট ইজ ভার্বাল ফ্রেজ। এইখানে আর অন্য কোনো ফ্রেজের সাথে এটার প্যাচ লাগানোর সুযোগ নাই বা লাগবেও না। এইবার আপনাদের জন্য একটা টেকনিক্যাল প্রশ্ন করি। এই এক্সাম্পলটা, এই যে উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর, এই এক্সাম্পলটার মধ্যে আন্ডারলাইনটা যদি আমি দ্য পোর পর্যন্ত টানতাম, এই যে লুক ডাউন আপন দ্য পোর পর্যন্ত টানতাম, তাইলে কি ফ্রেজ হইতো বলেন দেখি? যদি আমি লুক থেকে শুরু করে আন্ডারলাইনটা আমি যদি মানে পোর পর্যন্ত টানতাম, তাইলে কি কোনো ফ্রেজ আদৌ দাঁড়াইতো? আদৌ কোনো ফ্রেজ হইতো? এবং হলে সেটা কী ফ্রেজ হইতো? আমরা শেষ করি 6 নাম্বার, কনজাংশনাল ফ্রেজ। আন্ডারলাইনটা শুধুমাত্র কনজাংশনের নিচে থাকবে। আবার বলতেছি, আন্ডারলাইনটা শুধুমাত্র কনজাংশনের নিচে থাকবে। যে দেখেন কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজ এর নিচে আছে। বলতেছে নো সুনার হ্যাড শি স দিম, হ্যাড শি এখানে সিন হবে, হ্যাড শি সিন মি দেন হি লেফট। আন্ডারলাইনটা শুধুমাত্র নো সুনারের মধ্যে আছে। নট অনলি হি বাট অলসো হিজ ফাদার ডিড ইট, আন্ডারলাইনটা নট অনলি বাট অলসোর মধ্যে আছে। এইগুলা কি বলতেছি আমরা? কনজাংশনাল ফ্রেজ। প্রশ্ন করেছিলাম উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর, যদি আন্ডারলাইনটা আসলে পোর পর্যন্ত থাকতো তাহলে কি হইতো? উত্তর দিয়েছেন নাউন ফ্রেজ, একজন বলেছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অবজেক্টিভ পার্ট হিসেবে নাউন ফ্রেজ। আচ্ছা, গুড, ঠিক আছে। আর সময় নাই আমাদের হাতে, আমাদের ক্লাস টাইমও শেষ। আমারও 9টার মধ্যে শেষ করার প্ল্যান ছিল আজকে, শেষ ইনশাল্লাহ করতে পারবো। অলরেডি 9টা বেশি বেজে গেছে, বাট আমাদের ক্লাস প্রায় শেষের দিকেই, হয়তো 2-1 মিনিট থাকতে হবে। এক্স্যাক্টলি, যারা নাউন ফ্রেজে উত্তর দিয়েছেন তাদের তো ঠিক আছে। নাউন ফ্রেজ দেখেন, খেয়াল করেন, তখন আলটিমেটলি তখন আন্ডারলাইনটা আসলে এই লুক ডাউন থেকে থাক, অথবা হয়তো আপনার এই ডাউন আপন দ্য পোর পর্যন্ত থাকতে পারে, বা যদি লুক থেকেও থাকে সমস্যা নাই, তখন এটা আলটিমেটলি এই পুরো পার্টটা শুধু লুক ডাউনটা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে দ্য পোর। এটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। তার মানে এটা ওই যে লুক ডাউন আপন, তুমি মানে কাকে নিয়ে কাজ করতেছে, অবজেক্টের সংখ্যা কি, মানে কর্ম। বাংলাতে কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে ভার্ব আসলে কি নিয়ে কাজ করে। মানে এই যে আমরা বলতেছি উই শুড নট লুক ডাউন আপন, মানে নট লুক ডাউন আপন অর্থ কি? তাচ্ছিল্য করা। তাহলে আমি তখন বলতে পারি কাকে আমি তাচ্ছিল্য করব? তাহলে বলেন কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আমরা কিন্তু জানি যে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। খেয়াল করেন, কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তার মানে তখনই দ্য পোর পর্যন্ত পুরো পার্টটা, বিশেষ করে দ্য পোর অংশ তখন অবজেক্টিভ পার্ট হিসেবে কাজ করবে। দ্যাটস ওয়াই আপনার যদি লুক থেকে শুরু করে পোর পর্যন্ত টানটা থাকেও, এটা পুরোটা তখন ওই দ্য পোরকে অবজেক্ট হিসেবে বিবেচনা করে তখন আপনাকে এটা আনসার করতে হবে নাউন ফ্রেজ। তাহলে যারা নাউন ফ্রেজ দিয়েছেন তারা সবাই ঠিক আছে। কিন্তু এখানে আমি বলে রাখি, এরকম প্রশ্নে সাধারণত এই লুক থেকে আন্ডারলাইনটা থাকবে না। আন্ডারলাইনটা থাকবে হচ্ছে এই হয় ডাউন থেকে শুরু করে পোর পর্যন্ত, অথবা আপন থেকে পোর পর্যন্ত, এইটুকু থাকবে। এরকম বলবে যে উই শুড নট লুক ডাউন, বাক্য এরকমই থাকবে, বাট আন্ডারলাইন থাকবে আপন দ্য পোর অথবা ডাউন আপন দ্য পোর। তো ম্যাক্সিমামই আন্ডারলাইন থাকবে এইটুকু নিচে, যে আপন দ্য পোর, এইটা আন্ডারলাইন থাকবে। তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি কাকে নিয়ে কাজ করতেছেন এখানে, কাকে আপনি তাচ্ছিল্য করবেন না, পোরদেরকে। দ্যাট মিনস এটা হচ্ছে নাউন ফ্রেজ।
কনজাংশন গেল। লাস্ট পার্ট হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। একই কথা, শুধুমাত্র ইন্টারজেকশন পার্ট অথবা এই যে ইন্টারজেকশন যে সাইনটা, এক্সক্লেমেটরি সাইনটা, এইগুলোর মধ্যে আন্ডারলাইন থাকবে। যে বলছে হোয়াট আ পিটি, দেখেন এক্সক্লেমেটরি সাইন আছে, আন্ডারলাইন আছে। ফাই ফাই হি ইজ সো ব্যাড, আন্ডারলাইন আছে ফাই ফাইয়ের নিচে। বলছে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আন্ডারলাইন আছে হুররার নিচে। অ্যালাস আই লস্ট ইট, এই আন্ডারলাইন আছে অ্যালাসের নিচে। এখন অনেক এখানে বলে যে ভাই ফ্রেজ হতে হলো তো এক বা একাধিক শব্দ লাগে। না, নট নেসেসারিলি সবসময় ফ্রেজ হওয়ার জন্য একের বেশি শব্দ একসাথে হইতে হবে এমনটাও না। আবার এখন অনেকে এরকমও চিন্তা করতে পারেন, এই যে বলছে অ্যালাস, এইখানে আসলে অ্যালাস একটা ওয়ার্ড, আবার এই যে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এই এক্সক্লেমেটরি সাইনটা ইটসেলফ ডাজ হ্যাভ দ্য মিনিং। তার মানে এইটা, এই এক্সক্লেমেটরি সাইনটা ইটসেলফ ওয়ার্কস অ্যাজ আ ওয়ার্ড। হয়তো এটাকে আমরা এখানে ওয়ার্ড বিবেচনা করছি না, কিন্তু এই যে এই কারণে এইগুলো ফ্রেজ হয়ে গেছে। এই যে বলা হচ্ছে অ্যালাস, এক্সক্লেমেটরি সাইনটা ফ্রেজ। এখন আমি বলবেন এখানে দুইটা ওয়ার্ড কই, আসলে তো একটা ওয়ার্ড অ্যালাস, কিন্তু এই যে এক্সক্লেমেটরি সাইন ইটসেলফ ওয়ার্কস অ্যাজ আ ওয়ার্ড। তারপরে এখানে বলতেছে হুররা, সেম একই ঘটনা। তার মানে এইরকম শুধুমাত্র এক্সক্লেমেটরি সাইন যুক্ত বা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন যুক্ত এই ধরনের মানে অংশের নিচে আন্ডারলাইন করা থাকলে, যে ব্রাভো আছে আমরা জানি, তারপরে এগুলো তো লিখিয়ে দিলাম, ফাই ফাই হুররা অ্যালাস, তারপরে আরও আছে ধরেন আপনার কী বলা যায়, হাস একটা ওয়ার্ড আছে, হাস হাস এটা আছে একটা। এগুলো নিচে আন্ডারলাইন থাকলে এগুলোকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। তো ক্লিয়ার কিনা দেখেন, আমাদের মোটামুটি ক্লাস শেষ। ফ্রেজ আলোচনা আমাদের এখানে ইতি। আমরা আগামী ক্লাসে নাম্বার নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে একটা কোর্স প্ল্যান দেওয়া হয়েছে। আমি টোটাল আগামী আপনাদের 30-32টা ক্লাসে আমি কি পড়াবো সেটার একটা টাইম কী বলা যায় প্ল্যান দিয়ে দিছি, যে কোন ক্লাসে আমাদের কী আলোচনা হবে। আমাদের এখনও পর্যন্ত যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আছে, সামনে যেগুলো হবে সেগুলোও দেওয়া আছে, যে আগামী ক্লাসটা কী বিষয় হবে আপনারা দেখে নিন। আমি আপনাদেরকে এই কোর্স প্ল্যান অনুযায়ী আমি সামনে আগাবো। দ্যাট মিনস আমার কোর্স প্ল্যান আমাকে বলতেছে আগামী ক্লাসটা নাম্বারের উপর মেবি, তো নাম্বার নিয়ে আলোচনা করব। এবং নাম্বার কিন্তু একটা মানে নন গ্রামাটিক্যাল, আমি যদি বলি মানে অত বোঝার কিছু নাই, বা গ্রামারের মতো অত কিছু বিস্তারিত বোঝার কিছু নাই, অনেক কিছুই আপনাকে এখানে মুখস্থ মনে রাখতে হবে। তো আমরা চেষ্টা করি যে একটা গ্রামার জীবনে যে ফ্রেজ একটা অনেক বোঝার আছে এখানে। তো এরপরে আমরা একটা এমন টপিক পড়ি যেটা আসলে অনেকটা একটু রিয়াল মানে মুখস্থ নির্ভর, মানে ব্যালেন্স হয়। সবই যদি বুঝার টপিক পড়তে থাকি, বুঝতে বুঝতে দেখবেন একসময় হারাই গেছেন। তো এই কারণে একটু ব্যালেন্স করে, যেমন আমরা কিন্তু ক্লজের ক্লাসের পরে আমরা কিন্তু জেন্ডার করছি, তো জেন্ডারটা একটা এরকম টপিক ছিল। তো আবার আমরা একটা গ্রামাটিক্যাল টপিক আলোচনা করলাম ফ্রেজ, এখন আমরা সামনে আরেকটা ক্লাস নিব সেটা নাম্বারের উপর। তো এটা আপনাদের ব্যালেন্স হবে আর কি। আর পয়েন্ট টু বি নোটেড, ফ্রেজের উপর কিন্তু পরীক্ষা হবে, নেক্সট এক্সাম কিন্তু ফ্রেজের এবং ফ্রেজের নাম্বারের উপর। তো আপনারা কিন্তু গতকালকের পরীক্ষা অনেকে দেন নাই, অনেকে দিয়ে কোনো ফিডব্যাক হয়তো জানান নাই, আমি তো দিয়ে দিয়েছি। সেখানে আমি রেজাল্ট পাবলিশ করব কালকে ইনশাআল্লাহ। আমি আপনাদের গতকালকের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করব, কারণ আমি এখানে যারা টপ লিস্টে থাকবে এদেরকে আমি আলাদা করে আইডেন্টিফাই করে রাখবো, যাতে করে কোর্স শেষ হওয়ার পর আমি কিন্তু লিখে দিচ্ছি কোর্স প্ল্যানে যে যারা ভালো মানে ফলাফল করবে গড় রেজাল্টের ভিত্তিতে, তাদেরকে কিন্তু আমরা একটা মানে রিওয়ার্ডও দিব। সুতরাং আপনার এই পরীক্ষার ফলাফলগুলো কিন্তু মানে উড বি টেকেন ইনটু কাউন্টস, ঠিক আছে? সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ফাইনাল মক টেস্ট নিব প্লাস এই যে অ্যাভারেজ পরীক্ষাগুলো নিচ্ছি আমরা, সেগুলো সব আমি বিশেষ করে ইংরেজির উপর, অন্য টপিকে আমি অন্য সাবজেক্ট আমি বলতে পারবো না, বাট শুধু ইংরেজিটা আমি বলতেছি। ইংরেজির প্রত্যেকটা এক্সাম এবং ফাইনাল 3টা মডেল টেস্ট এগুলোতে যারা অ্যাভারেজে ভালো ফলাফল করবে তার মধ্যে থেকে ফার্স্ট যে হবে তাকে আমার পক্ষ থেকে একটা ছোটোখাটো গিফট আছে। আশা করি আপনারা সেটা আমার যে কোর্স প্ল্যান সেটা একটু নিচের দিকে দেখবেন, একদম শেষ লাইনটা পড়লে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। 8টা হয়েছিল গতকালকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি রেজাল্ট পাবলিশ করবো, সমস্যা নেই, তখন আপনি দেখতে পারবেন মানে কার কত নাম্বার আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ক্লাস কমেন্টে জানেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01674932704, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু যদি না বুঝতে পারেন, বা যদি আপনাদের কোনো পড়ার মানে কোনো কোয়েরি থাকে ইংরেজি যে কোনো ক্লাসের প্রতি বা যে কোনো টপিকের উপর, এই নাম্বারে আপনি নক করেন আমাকে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।